ওকে, আজ আমরা সিম্পল কানেকশন ডিজাইন শিখবো। সিম্পল কানেকশন বলতে আসলে যে কানেকশনের মেম্বারের সেন্টার লাইন আর হচ্ছে ওই কানেকশনের সেন্টার লাইন একই লাইন দিয়ে পাস করে বা একই পয়েন্ট দিয়ে পাস করে, সেই ধরনের কানেকশনকে আমরা সিম্পল কানেকশন বলবো। আর যদি এক্সেন্ট্রিসিটি থাকে, তার মানে কানেকশনের সেন্টার লাইন আর মেম্বারের সেন্টার লাইন একই পয়েন্ট দিয়ে পাস না করে, তাহলে সেখানে এক্সেন্ট্রিসিটি থাকে এবং সেই ধরনের কানেকশনকে আমরা এক্সেন্ট্রিক কানেকশন বলি। সেটা আসলে চ্যাপ্টার 8-এ, এই বইয়ের চ্যাপ্টার 8 আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 7-এ আসলে সিম্পল কানেকশন আছে। তো ট্রাস ডিজাইন পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছি। টেনশন মেম্বার এবং কম্প্রেশন মেম্বার তোমাদের নেক্সট ক্লাসের আগে ডিজাইন শেষ করে ফেলার কথা। আজকের পর্যন্ত তোমাদের ট্রাসের মেম্বার ফোর্স আইডেন্টিফাই করার কথা ছিল। আমি ক্লাস শেষে জিজ্ঞেস করব তোমাদের কতটুকু হয়েছে। তো মেম্বার ডিজাইনের শেষে আমাদেরকে আসলে গাসেট প্লেট দ্বারা মেম্বার গুলোকে কানেক্ট করে ফুল ট্রাস তৈরি করতে হবে। তো সেই কানেকশন গুলো আমরা আসলে সাধারণত সিম্পল কানেকশনের মাধ্যমে করে থাকি। তার মানে আমি যদি ফিগারের মাধ্যমে দেখাতে চাই, সিম্পল কানেকশন বলতে একটা কানেকশনের মেম্বার কানেকশনের যে সেন্টার লাইন, দেখো এই কানেকশন, আমি যদি এই এখানে যে 6টা বোল্ট দেখানো আছে এই এ ফিগারে, সেই 6টা বোল্টের যে সেন্টার লাইন লঙ্গিটিউডিনাল ডিরেকশনে এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, দেখো সেটা। আর হচ্ছে এই মেম্বার, যে দুইটা মেম্বারকে আমরা কানেক্ট করেছি, তার সেন্টার লাইন দেখো একই লাইন বরাবর আছে। তো এগুলাকে আমরা কনসেন্ট্রিক কানেকশন বলি, যেটাকে আমরা সিম্পলি সিম্পল কানেকশন বলতে পারি। তো এই হচ্ছে সিম্পল কানেকশন। আর কিছু কিছু কানেকশন আছে এক্সেন্ট্রিক, যেমন এই যে ফিগার ডি তে যদি আমরা বলি, ফিগার ডি তে যেটা দেখানো আছে, দেখো এখানে কানেকশন বলতে এখানে ওয়েল্ডেড কানেকশন আছে, এই যে এই গাসেট প্লেট বা প্লেটের এই 3 পার্শ্বে, কিন্তু লোডটা অ্যাপ্লাই করা আছে এই প্লেটের একটা এজে। তো এখানে অ্যাক্সিয়াল ফোর্সের সাথে সাথে বা শিয়ার ফোর্সের সাথে সাথে এখানে কিন্তু অ্যাডিশনাল এক্সেন্ট্রিসিটির জন্য বেন্ডিং মোমেন্টও ডেভেলপ করবে। তো এই ধরনের কানেকশনকে আমরা এক্সেন্ট্রিক কানেকশন বলি। আমার মনে হয় মেকানিক্স অফ সলিডসও কিছুটা আইডিয়া তোমরা পেয়ে আসছো। তো এই ধরনের কানেকশন আমরা এখানে ডিজাইন করছি না। আমরা সিম্পল কানেকশন ট্রাসে যেটা ইউজ করি সেটাই ডিজাইন করব। মোস্ট অফ দ্য ট্রাসে আমরা এই সিম্পল কানেকশন ইউজ করি, তার ডিজাইনটা আমরা দেখতে চাই। তো এই কানেকশন গুলা আম, আগে রিবেট ইউজ করা হতো, এখন আর সেটা ইউজ করা হয় না। আমরা আইদার বোল্ট কানেকশন ইউজ করি অথবা ওয়েল্ডেড কানেকশন ইউজ করি। তো দেখো পূর্বে রিবেটের মাধ্যমে কিভাবে একটা আই সেকশন তৈরি করা হতো যখন ওয়েল্ডিং অ্যাভেলেবেল ছিল না। এই যে উপরে মানে আই আই গার্ডারের বা ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের যখন ওয়েল্ডিং অ্যাভেলেবেল ছিল না, তখন এই যে অ্যাঙ্গেলের মাধ্যমে ওয়েবটাকে ফ্লেঞ্জের সাথে কানেক্ট করা হতো, এবং কি অ্যাডিশনাল টপ প্লেট যদি থাকতো সেটা ওই যে রিভেটের মাধ্যমে কানেক্ট করা হতো। রিভেটটা আসলে এটা হিটিং এর প্রয়োজন হয়, যখন ইনস্টল করতে হয় তখন হিটিং এর প্রয়োজন হয়, এবং এটা হ্যান্ডেল করা টাফ, যে কারণে আসলে এটা অবসোলেট হয়ে গেছে। এটা একটু রিস্কিও হয়ে যায় এবং এটা লেবারও বেশি লাগে। সো পুরোনো যেসব ব্রিজ আছে বাংলাদেশেও, যদি দেখো রেল ব্রিজ বা হাইওয়ে ব্রিজ যেগুলা পাকিস্তান পিরিয়ডে বা ব্রিটিশ পিরিয়ডে করা, সেগুলাতে কোথাও কোথাও রিবেট দেখতে পাবে তোমরা। এরপরে যেগুলা করা হয়েছে সেগুলাতে সাধারণত বোল্ট ব্যবহার করা হয়, কোথাও কোথাও ওয়েল্ডিংও করা আছে। তো দুইটার কম্বিনেশনও আছে, অনেক অনেক স্ট্রাকচারই দেখবা বোল্টও আছে আবার ওয়েল্ডিংও আছে। তো আমরা আজকে সিম্পল কানেকশন দেখবো, এবং সেই কানেকশনের যে মেইন দুইটা ফিচার বা দুই ধরনের কানেকশন, ওয়েল্ডেড কানেকশন আর হচ্ছে বোল্টেড কানেকশন, সেগুলো একটু দেখতে চাই। আমরা বোল্টেড কানেকশন তেমন একটা পড়বো না। আহ, আমি তোমাদেরকে ওয়েল্ডেড কানেকশন ডিজাইনটা আজকে দেখাবো, এবং ট্রাস ডিজাইনে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটাতে এই ওয়েল্ড ডিজাইনও তোমাদের করতে হবে, তার মানে কানেকশন ডিজাইন ওয়েল্ডিং এর মাধ্যমে করতে হবে। বোল্টের জন্য এখানে ডিটেইল অনেক কিছু বলা আছে, আমি এত আলোচনা করে শেষ করতে পারবো না। তোমরা মেকানিক্স সলিডস থেকেও জানো যে বোল্টে আসলে যে শিয়ারিং টাইপের ফেইলর হয় আর হচ্ছে বিয়ারিং টাইপের ফেইলর হয়। তো ফেইলরটা আসলে আমরা দুইটা ভাগে ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে ফেইলর রিজাল্টিং ফ্রম এক্সেসিভ টেনশন, শিয়ার অর বেন্ডিং ইন পার্টস বিং কানেক্টেড, মানে মেইন মেম্বারের এই ফেইলর গুলা হয়ে থাকে। আর যার মাধ্যমে কানেক্ট করতেছি, ফ্যাসেনার যেটাকে আমরা বলছি, রিবেট বা বোল্ট, সেইটারও ফেইলর হতে পারে। সো সেকেন্ড টাইপ যেটা আমরা বলছি, ফেইলর অফ দ্য কানেক্টেড পার্ট বিকজ অফ বিয়ারিং এক্সার্টেড বাই দ্য ফ্যাসেনার্স।
তো এই বিভিন্ন ধরনের ফেইলিওর কনসিডার করেই আহ, তার এগেইনস্টে আমাদের যে সেফ বিয়ারিং ক্যাপাসিটি সেগুলা ক্যালকুলেশন করার ফর্মুলা এখানে ডেভেলপও করা আছে, প্লাস হচ্ছে এআইএসসি ম্যানুয়ালে আমাদেরকে ডিজাইন ইকুয়েশন কোনটা ইউজ করতে বলা হচ্ছে সেগুলোও এখানে লিস্টেড করা আছে। আমি বোল্ট কানেকশন সম্পর্কে ডিটেল আলোচনা করব না। আহ, আমরা যেহেতু ওয়েল ডিজাইন করতে চাই, এখানে সামারি আকারেও দেওয়া আছে, এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা দেখে নিও। আসলে এক এক সাবজেক্ট এত কিছু কভার করা সম্ভব না। এটা ইউএসসি তে দেখেছি, এই কানেকশন ডিজাইন এগুলো মাস্টার্স লেভেলের একটা কোর্সে, স্টিলের মাস্টার্স লেভেলের কোর্সে পড়ানো হয়। সো যারা ইন্টারেস্টেড তারা নিজেরাও স্টাডি করতে পারো। আমার মনে হয় টেনশন মেম্বার ডিজাইনে আমরা যতটুকু পড়ে আসছি তার আলোকে এখানে বুঝতে এতটা অসুবিধা হবে না। আর আমরা ওয়েল্ড কানেকশন ডিজাইন তো শিখবই। তো এখানে আমি একটু স্কিপ করে যাচ্ছি। ইনস্টলেশন অফ হাই স্ট্রেন্থ বোল্ট, বোল্টেরও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। তোমাদেরকে যে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন বা বোল্টিং, এটা আমরা টেনশন মেম্বার ডিজাইনে পড়েছি, যে যেখানে আমরা আসলে দুইটা মেম্বারের মধ্যে কোনো স্লিপ এলাও করতে চাই না। আমরা এই যে বোল্টের মাধ্যমে কানেকশন করলে আহ, দুইটা বোল্ট হোল, বোল্টের ডায়ামিটারের চেয়ে হোলের ডায়ামিটার 116 ইঞ্চ ইচ সাইডে বেশি রাখি আসলে, কারণ যাতে করে এটা বোল্টটা খুব সহজে ইনস্টল করা যায়। আর যদি তুমি আহ, এই দুইটা প্লেট, যে দুইটা প্লেটকে কানেক্ট করতে চাচ্ছ বা যে দুইটা মেম্বারকে কানেক্ট করতে চাচ্ছ, তাদের মধ্যে যদি কোনো স্লিপেজ অ্যালাউ না করো, ওই যে স্লট হোল যেটুকু এক্সট্রা থাকছে 1/8 ইঞ্চ, সেটুকু যদি অ্যালাউ করতে না চাও, তাহলে অবশ্যই এখানে ফ্রিকশন ডেভেলপ করাতে হবে, যেটাকে আমরা আসলে যে হাই স্ট্রেংথ বোল্টের মাধ্যমে করতে পারি। এখানে নর্মাল ফোর্স যত বেশি দিব, দুইটা মেম্বারের মধ্যে ফ্রিকশনাল ফোর্স তত বেশি হবে, ফলে তাদের মধ্যে আম, কোনো ধরনের স্লিপ হবে না। এই দেখো এখানে ফ্রিকশন ফোর্স ডেভেলপ করানো সম্ভব। তো সেক্ষেত্রে অবশ্যই বোল্ট হতে হবে হাই স্ট্রেংথের বোল্ট। এখানে কিভাবে ইনস্টল করতে হয়, 3টা বা 4টা ওয়ে আছে, সবগুলা পড়ে নিতে পারো। তারপরে স্লিপ ক্রিটিক্যাল এন্ড বিয়ারিং টাইপ কানেকশনস, আমরা স্লিপ কি অ্যালাউ করব কি করব না তার উপরে ডিপেন্ড করে ফর্মুলা ডেভেলপ করা আছে। এবং অবশ্যই কিভাবে তুমি এটা ফিল্ডে তাহলে ইনস্টল করবা যদি স্লিপ অ্যালাউ না করো, সেগুলোরও পদ্ধতি বলে দেওয়া আছে, এক্সাম্পল সহ অনেক প্রবলেম ও সলিউশন দেওয়া আছে। এআইসি ম্যানুয়ালে কিভাবে, এআইসি ম্যানুয়াল থেকে কিভাবে আমরা ভোল্টের স্ট্রেংথ ক্যালকুলেট করি সেগুলোও দেওয়া আছে। আমি এইসব কিছু স্কিপ করে চলে যাচ্ছি ডিরেক্টলি ওয়েল্ডিং, ওয়েল্ডেড কানেকশনে। তো ওয়েল্ডেড কানেকশন আমি এখানে একটু রিড করতে চাই। স্ট্রাকচারাল ওয়েল্ডিং ইজ এ প্রসেস whereby the parts to be connected are heated and fused with supplementary molten metal added to the joint. For example, the tension member lap joint shown in figure 733 can be constructed by welding across the ends of both connected parts. A relatively small depth of material will become molten, and upon cooling, structural steel and weld metal will act as a continuous part where they are joined. আমি আসলে এত ডিটেইল পড়ে যাব না, আমি জাস্ট প্রসেসটা বলি যে ওয়েল্ডিং আসলে এই বেজ মেটাল, যে যে দুইটা মেটালকে আমি কানেক্ট করব, এই এ ফিগারে যেটা দেখতে পাচ্ছ উপরেরটা নিচেরটার মাধ্যমে যদি আমি এখানে কানেক্ট করতে চাই বোল্ট বাদ দিয়ে, তাহলে আমি এখানে ওয়েল্ডিং ইউজ করতে পারি। ওয়েল্ডিং যেটা করে যে এই মেটাল, এখানে আমরা A36 স্টিল বা A992 স্টিল, যে স্টিলই ব্যবহার করি না কেন, সেই স্টিলটাকে হাই হিটে গলিয়ে ফেলবে। গলানোর পরে এটা আবার ফিউজ হয়ে যাবে। তার মানে উপরের প্লেট আর নিচের প্লেট এটা গলে গেল, গলে দুইটা প্লেট আবার কুলিং এর পরে যখন ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ায় এরা ফিউজ মানে হচ্ছে মার্জ হয়ে যাওয়া, দুইটা একসাথে হয়ে যাওয়া এরকম। তো বেসিক প্রসেসটা কিন্তু তাই। তো এখানে অনেক কিছু অ্যারাইজ করে, যেমন অক্সিডেশন হওয়ার পরে এখানে আহ, আম, যদি অক্সিডেশন হয়ে যায় তাহলে এটা আম, কি বলে, এটা আহ, ক্ষয় হয়ে যেতে পারে খুব দ্রুত। আবার এটা রেসিডুয়াল স্ট্রেসও হাই ডেভেলপ করতে পারে। তার মানে এটা স্ট্রং নাও হতে পারে, কিন্তু এই টেকনোলজি গুলো অনেক আপডেট হয়েছে। এটার জন্য স্পেসিফিকেশন আছে, যেমন আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি, এটা সোসাইটিও আছে, তাদের গাইডলাইন আছে যে কিভাবে কোন ধরনের ওয়েল্ডিং করতে হবে।
এআইএসসিও তাদের গাইডলাইনকে অনেকটা অ্যাডপ্ট করে নিয়েছে বলা চলে। তো প্রসেস গুলো এখানে বলা আছে, বাট আমরা আমাদের ডিজাইনে আসলে চলে যাব। এখানে কিভাবে যে হয় দেখো, কোটেড ইলেকট্রোড, ডিরেকশন অফ ট্রাভেল, স্লাগ উপরে জমছে, বেড জমছে, মল্টেন মেটাল, বেজ মেটাল, গ্যাসাস শিল্ড এখানে ফর্ম করে যে আমরা যখন আমরা ওয়েল্ডিং করি। তোমরা এই প্রসেস গুলা নিজেরাই চোখে দেখেছো, বাট এখানে মেকানিজমটা কি হয় সেটা এখানে এক্সপ্লানেশন দেওয়া আছে। আমি আর এত কিছু পড়ছি না। ওয়েল্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, মানে মোস্টলি ইউজড। দেখো এখানে বলা হচ্ছে দ্য টু মোস্ট কমন টাইপস অফ ওয়েল্ডস আর দ্য ফিলেট ওয়েল্ড এন্ড দ্য গ্রুভ ওয়েল্ড. The lap joint illustrated in figure 733A is made with fillet welds which are defined as those placed in a corner formed by two parts in contact. এই ফিগারে যেটা দেখানো আছে দেখো, এগুলোকে বলা হচ্ছে আহ, কি ফিলেট ওয়েল্ড। ঠিক আছে। আর গ্রুভ ওয়েল্ড যদি আমি বলি, এখানে যে গ্রুভ ওয়েল্ড দেখো দেখানো আছে। সাধারণত আমরা ল্যাপ জয়েন্ট যেগুলা করি, তার মানে একটার উপর আর একটা এসে যদি ল্যাপ হয়ে যায়, তাহলে সেই সেই ধরনের ওয়েল্ডিং আমরা আসলে ল্যাপ ওয়েল্ড বলি। অথবা একটা আই সেকশন তৈরি করার জন্য আমি এখানে যে ল্যাপ জয়েন্ট দিতে পারি। কিন্তু যদি দুইটা মেটালকে বা দুইটা প্লেটকে আমি পাশাপাশি ল্যাপ না করে পাশাপাশি রেখে তাদেরকে কানেক্ট করাতে চাই, স্প্লাইসিং করতে চাই, তখন এটাকে আমরা এভাবেও দেখো জয়েন্ট ওয়েল্ডিং করতে পারি। অথবা একটা টি ফর্ম করতে চাই বা আই সেকশন ফর্ম করতে চাই, তাহলে জাস্ট এভাবে ওয়েল্ডিং করতে পারি। তো এই সবগুলাকে আমরা গ্রুভ ওয়েল্ড বলি। আর আরেক ধরনের ওয়েল্ড আছে যেটাকে আমরা বলি স্লট ওয়েল্ড। তার মানে আমার যদি ওয়েল্ডিং এর জন্য, ফিলেট ওয়েল্ড এর জন্য এনাফ লেন্থ বা ক্রস সেকশন না পাওয়া যায়, তখন আমরা এই মেটালে একটা স্লট তৈরি করি। স্লট তৈরি করার পরে এটা ওয়েল্ডিং এর মাধ্যমে ফিল করে দেই, তাহলেও এটা আহ, আমার যে কানেকশন রিকোয়ারমেন্ট বা স্প্লাইসিং রিকোয়ারমেন্ট সেটা প্রোভাইড করতে পারবে। তো এই ধরনের কানেকশনকে আমরা বা ওয়েল্ডিং কে আমরা স্লট ওয়েল্ড বলি। আর নিচের দিকে এখানে বলা আছে দেখো, ফিগার 337 shows the plug or slot weld, which sometimes is used when more weld is needed than length of edge is available. A circular or slotted hole is cut in one of the parts to be connected and is filled with the weld metal. তো এটা হচ্ছে slotted weld আর কি। উম, আমরা মোস্ট অফ দ্য স্ট্রাকচারে আসলে ফিলেট ওয়েল্ডই বেশি ব্যবহৃত হয়, এবং আমরা ট্রাস ডিজাইনে আমরা ডাবল অ্যাঙ্গেল বা সিঙ্গেল অ্যাঙ্গেল সাধারণত ইউজ করে থাকি। এই সিঙ্গেল অ্যাঙ্গেল এবং ডাবল অ্যাঙ্গেলকে গাসেট প্লেটের মাধ্যমে একটা পয়েন্টে কানেক্ট করা হয়। তো ওই গাসেট প্লেট, এটা হচ্ছে একটা প্লেট টাইপের মেটাল, আর আমি সেটার সাথে কানেক্ট করতেছি অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেল অথবা সিঙ্গেল অ্যাঙ্গেলকে। তো এই অ্যাঙ্গেলকে প্লেটের সাথে কানেকশনের সময় সাধারণত আমরা ফিলেট ওয়েল্ডই ব্যবহার করি। তো ফিলেট ওয়েল্ডের ডিজাইনটা আমরা এখানে হাইলাইট করতে চাই। ঠিক আছে। তো এখানে ফিলেট ওয়েল্ডের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা একটু দেখব। দ্য ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ ফিলেট ওয়েল্ডস ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট the cross section of the weld is a 45-degree right triangle as shown in figure 37337. এই যে এই ফিগারে দেখো দেখানো আছে, আমি এই যে এটা একটা মেটাল আর এটা একটা মেটাল, দুইটা মেটালকে যদি ওয়েল্ডিং এর মাধ্যমে এই ফিলেট ওয়েল্ড সাইডে এখানে যদি ওয়েল্ডিং করে কানেক্ট করতে চাই, এটা আসলে দেখতে অনেকটা এই যে এরকমই হবে হয়তো। হ্যাঁ, এই যে এই যে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাই হয়তো আমার এরকম ফিলেট হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন এটার সাইজ মেজার করব তখন আসলে এরকম রাইট ট্রায়াঙ্গেল কনসিডার করব। দেখো এখানে রাইট ট্রায়াঙ্গেল দেখানো আছে। আর এই যে যে ডাইমেনশনটা, এটাই হবে আমার ফিলেটের সাইজ, ডব্লিউ অথবা এস, কখনো কখনো আমরা এস বলি, এখানে ডব্লিউ দিয়ে বোঝানো হয়েছে। আর এই যে দেখো এই কর্নার থেকে এই হাইপোটেনাস যেটা অতিভুজ, যেটা তার উপরে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স, এই শর্টেস্ট ডিসটেন্স বরাবরই আসলে আমার ফেইলর প্যাটার্নটা হবে। আর এই ওয়েল গুলা সাধারণত ফেইলর করে হচ্ছে শিয়ারে, শিয়ার হয়। তো যে কোনো ধরনের, যদি যে কোনো ধরনের ফোর্সই এখানে আসুক না কেন, টিয়ারিং টিয়ারিং বা অন্য যে কোনো ফেইলর হওয়ার আগেই আসলে ফেইলর হয় হচ্ছে শিয়ার টাইপের। এবং এই থ্রটের ওয়েল্ডের সাইজ যদি ডব্লু হয়, তাহলে দেখো থ্রটের উইডথ হয় হচ্ছে
ডব্লিউ টাইমস কস 45 ডিগ্রি, যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেওয়া হয় এবং ইকুয়াল লেগ যদি হয়, আমরা সাধারণত ইকুয়াল লেগ ওয়েল্ড ইউজ করি, তার মানে বেস যতটুকু এর পারপেন্ডিকুলার ডিসটেন্সও ততটুকু হবে। তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে এবং থ্রটের উইডথ হবে তাহলে ডব্লিউ টাইমস হচ্ছে 0.707। আবারও খেয়াল করেও যে ওয়েল্ডিং এর সাধারণত ফেইলর গুলো হয় হচ্ছে শিয়ার টাইপের ফেইলর, এখানে সেটাও হাইলাইট করা হবে, আমি একটু পড়ে যাব। এনি রিইনফোর্সমেন্ট build up outside the hypotenuse of the triangle or penetration is neglected. The size of a fillet weld is denoted W and is the length of one of the two equal sides of this idealized cross section. Standard weld sizes are specified in increments of 1/16 inch. তার মানে আমার ওয়েল্ডের সাইজ হবে 3/16 ইঞ্চ, 2/16 ইঞ্চ, 3/16 ইঞ্চ, 4/16 ইঞ্চ, এরকম প্রতি 1/16 ইঞ্চ ইনক্রিমেন্টে। Although a length of weld can be loaded in any direction in shear, compression or tension, a fillet weld is weakest in shear and is always assumed to fail in this mode. দেখো খেয়াল করে তোমার কানেকশনটাতে টেনশন, কম্প্রেশন, শিয়ার যে কোনো ধরনের ফোর্স কিন্তু আসতে পারে, বাট ওয়েলটা ফেল করবে আসলে দেখো শিয়ারে। আমি নিচের ফিগারে যেটা দেখালাম এটা মোস্ট থ্রোট এবং এই থ্রট বরাবর যেখানে আসলে ক্রস সেকশনাল এরিয়া কম, এটা দেখো এটা ফিলেট ওয়েল্ডের সাইজ যদি ডব্লিউ হয় তাহলে এই থ্রটের উইথ কিন্তু তার 70%, তাহলে এই বরাবরই কিন্তু এর ক্রস সেকশন সবচেয়ে মিনিমাম হবে। নিচের ফিগারটা তো আরো হাইলাইট করে দেখানো আছে। তাহলে এই সেকশন বরাবর আসলে এটা শিয়ার হয়ে যাবে। লোড, কম্প্রেশন, শিয়ার অথবা টেনশন যাই আসুক না কেন, ফিলেট ওয়েল্ড কে আমরা সাধারণত শিয়ারে ফেল করবে সেটা ধরে নেই, ঠিক আছে। Specifically, failure is assumed to occur in shear on a plane through the throat of the weld. দেখো থ্রট দিয়ে ফেল করবে। For fillet welds made with the shielded metal arc process, the throat is the perpendicular distance from the corner or root of the weld to the hypotenuse and is equal to 0.707 times the size of the weld. আমরা ফিগার এটা দেখে নিছি। The effective throat thickness for a weld made with the submerged arc welding process is larger. In this book, we conservatively assume that the shielded metal arc welding process is used. Thus, for a given length of weld L subjected to a load of P, the critical shearing stress is FB equal to P over 0.707 times হচ্ছে L. এই যে দেখো এই কানেকশনের ওয়েল্ডের লেন্থ যদি L হয় আর এই ওয়েল্ডের সাইজ যদি W হয়, তাহলে ফেইলর যে প্লেন সেই ফেইলর প্লেনের এরিয়াটা হচ্ছে 0.707 W টাইমস হচ্ছে L। এটা একটা রেক্টেঙ্গুলার এরিয়া, রেক্টেঙ্গেলের লেন্থ হচ্ছে L আর উইডথ হচ্ছে 0.707 W। তো টোটাল এই কানেকশনটা যে লোড ক্যারি করছে সেই লোড পি কে যদি আমি এই ফেইলর এরিয়া দ্বারা ভাগ করি তাহলে আমি এভারেজ শেয়ারিং স্ট্রেসটা পেয়ে যাচ্ছি। এখানে আরেকটু কথা বলা যায়, এখানে যে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এটাকে আমরা বলি SMAW, এখানে সম্ভবত হাইলাইট করা হয়েছে SMAW, সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, এবং এটাই সবচেয়ে বেশি ইউজ হয় এখন। এই যে দেখো সাবমার্জড শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে, SMAW। আর আরো কয়েক ধরনের ওয়েল্ড আছে, তো লেটেস্ট যে টেকনোলজি সেটাই এইটাই সাধারণত বেশি ব্যবহৃত হয়। এই যে আরেকটা আছে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং একটা হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং আর একটা হচ্ছে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং। তো লেটেস্ট টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি দেখো এই যে ফোরমোস্ট অ্যামং দিস প্রসেসেস ইজ সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, হচ্ছে লেটেস্ট আর কি, এটাই সাধারণত ইউজ করা হয়। আর এই যে তথ্যগুলো ফর্মুলা ডেভেলপ করা সেটা আসলে এর উপরেই ডিপেন্ড করে, সাবমার্জড আর্ক ওয়েল্ডিং SAW নয়। তো এটার আমরা এভারেজ স্ট্রেসটা এইভাবে পেতে পারি। ফর্মুলা দেখো আসলে তাহলে কিভাবে আসতেছে। ইফ দ্য ওয়েল্ড আলটিমেট শিয়ার স্ট্রেস F NV is used in this equation, the nominal load capacity of the weld can be written as, জাস্ট তুমি দুই পাশ ওই উপরের ইকুয়েশনটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো FB দ্বারা, তাহলে না জাস্ট আর গুণ করে ফেলে যদি আমরা, তাহলে
এটার স্ট্রেংথ পি এর জায়গায় আমরা এখন তাহলে আরএন লিখতে পারি, এর 0.77707 টাইমস হচ্ছে এল, আর ওই যে এফ এবি যেটা এভারেজ শিয়ারিং স্ট্রেস, এটাকে আমরা এই ওয়েল্ডের নমিনাল স্ট্রেস যেটা সেটা দ্বারা রিপ্লেস করে দিলাম, তাহলে এইটাই হবে আমার ওয়েল্ডের স্ট্রেংথ। The strength of a fillet weld depends on weld metal used. ফিলেট ওয়েল্ডের স্ট্রেংথ ডিপেন্ড করে আমরা কি ধরনের ওয়েল্ড মেটাল ইউজ করছি, বিভিন্ন গ্রেডের ওয়েল্ড মেটাল আছে। সো আমরা এখানে পড়ে যাই, the strength of a fillet weld depends on the weld metal used, that is it is a function of the type of electrode. That is it is a function of the type of electrode. The strength of electrode is defined as its ultimate tensile strength, with a strength of 60, 70, 80, 90, 100, 110 and 120 kips per square inch available for shielded metal arc welding process. এটা হচ্ছে ইসমো আর কি। The standard notation for specifying an electrode is the letter E followed by 2 or 3 digits indicating the tensile strength in kips per square inch and 2 digits specifying the type of coating. As strength is the property of primary concern to the design engineer, the last 2 digits are usually represented by XX, and a typical designation would be E70XX or just E70, indicating an electrode with an ultimate strength of 70 ksi. খেয়াল করো তাহলে আমরা ইলেকট্রোডের ডেজিগনেশনটা এখানে আমরা বলবো, আমরা যখন ডিজাইন করে শেষ করে ডিটেইলিং এ ডিটেইল ডিটেইল ড্রয়িং পাঠাবো, সেখানে কিন্তু ইলেকট্রোডের ডেজিগনেশনটা বলতে হবে। তো আমরা সাধারণত যে ইলেকট্রোড বোঝাতে ই ব্যবহার করি, আর পরের যে দুইটা বা তিনটা ডিজিট ব্যবহার করি সেটা ইন্ডিকেট করে কেএসআই তে তার আলটিমেট স্ট্রেংথ কত। যেমন এখানে 70 বলে 2 ডিজিট হয়েছে, যদি আমরা 110 ইউজ করতাম তাহলে এখানে 3টা ডিজিট আসতো, E110, তার মানে এই ইলেকট্রোডের আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 110 কেএসআই এরকম হতো। আর এই যে লাস্টে যে দুইটা এক্স এক্স আর কি, এগুলা নির্ভর করতেছে কি ধরনের টেকনোলজি ইউজ করতেছি আর কি। ঠিক আছে, দ্য টাইপ অফ কোটিং আর কি, টাইপ অফ কোটিং কি সেটা নির্ভর করে। তো আমাদের জন্য ওটা অতটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য স্ট্রেংথটা ইম্পর্টেন্ট ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছে। সো E70 এর আলটিমেট টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 70 কেএসআই। Electrodes should be selected to match the base metal. এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমার বেস মেটালের স্ট্রেংথ কত তার উপর নির্ভর করে ইলেকট্রোড সিলেক্ট করতে হবে। এখানে যে গাইডলাইন আসতেছে সামনেই দেখবো। ফর দ্য কমনলি ইউজড গ্রেডস অফ স্টিল অনলি 2 electrodes needs to be considered. এই দুইটা খুব মনে রাখতে হবে গুরুত্ব সহকারে। ইউজ E70XX electrodes with steels that have a yield stress less than 60 ksi. তাহলে স্টিল, যে স্টিল আমি বেস মেটাল হিসেবে বা আমার মেইন মেটাল হিসেবে ট্রাসের জন্য আমাদের গাছের প্লেট বা অ্যাঙ্গেল, এগুলাতে যে মেটাল ইউজ করেছি তার ইল্ড স্ট্রেন্থ যত, তার সেটা যদি 60 কেএস এর চেয়ে কম হয় তাহলে আমরা E70 ইলেকট্রোড ইউজ করব। আর যদি 60 কেএস এর চেয়ে বেশি হয় তাহলে ইউজ করব 80। দেখো সাধারণত আমরা 60 কেএসআই এর উপরে যাই না স্পেশাল স্ট্রাকচার না হলে। ইউজ E80XX electrodes with steels that have a yield stress of 60 ksi or 65 ksi। ঠিক আছে, তাহলে আমাদের জন্য মোস্ট অফ দা, আমরা যে A36 স্টিল তার yield strength হচ্ছে 36 ksi, তাহলে ডেফিনেটলি আমি ইউজ করব E70, এর বেশি যেতে পারবো না। আর যদি A992 স্টিল হয় যার yield strength হচ্ছে 58 ksi, 50 কেএসআই, সরি A992 স্টিল স্ট্রেংথ হচ্ছে 50 কেএসআই, তাহলে 50 কেএসআই এর জন্য আমি কিন্তু E70 স্টিল ইউজ করব। সাধারণত আমরা যে ধরনের স্টিল ইউজ করি তাতে E70 ইলেকট্রোডই ইউজ করা হয়ে থাকবে, দেখবা আমরা অনেকটা কনস্ট্যান্টই ধরে নিতে পারি। Most of the AISC specification provisions for welds have been taken from Structural Welding Code of the American Welding Society, AWS। দেখো এআইএসসি এই এডব্লিউএস থেকে আসলে ওয়েল্ডিং এর যে ডিজাইন গাইডলাইন সেগুলো নিয়েছে। এক্সেপশনস আর লিস্টেড ইন এআইএসসি J2. The AWS code should be used for criteria not covered in the AISC specification. এখন ইলেকট্রোডের যে ডিজাইন স্ট্রেংথ, এটা তো E70 যদি হয় তাহলে তার আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 70 কেসে। দেখো আলটিমেট স্ট্রেংথ কিন্তু, তাহলে আমি এটা ইলেকট্রোড বা ওয়েল যে সাধারণত যে শেয়ারিং এ ফেল করতেছে, তাহলে আলটিমেট স্ট্রেংথের কত পার্সেন্ট তার শেয়ারিং স্ট্রেংথ হিসাবে নিব সেটার কথা এখানে বলা হচ্ছে। The design strength of welds are given in AISC table J25. The ultimate shearing stress FNW
in a fillet weld is 0.6 times the tensile strength of the weld metal, denoted FEXX. The nominal stress is therefore FNW equal to 0.6 FEXX. তো FEXX হচ্ছে এই যে E70 হলো 70 KSI, তাহলে তার কত পার্সেন্ট আমি নমিনাল শিয়ারিং স্ট্রেংথ নিব ওয়েল্ডের? তার 60%। ঠিক আছে, এখানে আরো কিছু কথা বলা আছে। যদি আমার লোডটা আসলে ওয়েল্ডের অ্যাক্সিসের সাথে কোন একটা অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে এখানে এই মডিফিকেশনটা আনতে হবে। এরকম কানেকশন আমরা সাধারণত ডিজাইন করব না, সেজন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমরা পরেরটাতে চলে যাই। ফর সিম্পল that is concentrically loaded welded connections with both longitudinal and transverse welds, AISC J24C specifies that the larger nominal strength from the following two options be used. তার মানে আমরা কোন একটা ওয়েল্ডেড কানেকশনে যদি লঙ্গিচুডিনাল ওয়েল্ড এবং ট্রান্সভার্স ওয়েল্ড দুইটাই ব্যবহার করি, বোথ। আমি এখানে একটু কানেকশনটা দেখাতে চাই। এরকম, এটা হচ্ছে আমার মেইন মেটাল, আর এখানে ধরো গাসেট প্লেটটা এরকম আছে। আমি এখন, তাহলে এটা হচ্ছে আমার লঙ্গিচুডিনাল ওয়েল্ড, মেইন যে মেম্বার সেটার লোডটা এদিকে কাজ করলে এই দুই সাইডে লেন্থের ডিরেকশনে যে ওয়েল্ড দিব সেগুলা হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েল্ড। লঙ্গিচুডিনাল ওয়েল্ড, ঠিক আছে, এই বোথ সাইডে এটাও লঙ্গিচুডিনাল ওয়েল্ড। আর লোডের ট্রান্সভার্স ডিরেকশনে বা পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ওয়েল্ডটা থাকবে সেটাকে আমরা বলছি ট্রান্সভার্স ওয়েল্ড। ট্রান্সভার্স ওয়েল্ড, ঠিক আছে। তো এখানে যখন আমি এই দুই ধরনের ওয়েল্ডই ব্যবহার করব কোন একটা কানেকশনে, তখন আমাকে এই স্পেসিফিকেশন বলছে যে এখানে কিছু চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ আনতে হবে? আচ্ছা, চেঞ্জ না, আসলে মানে দুইটা ভিন্ন জিনিস কনসিডার করে আমাকে তার স্ট্রেংথ ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে করব দেখো, কি বলা হচ্ছে, AISC J2.4C specifies that the larger nominal strength from the following two options must be used. তার মানে আমি ট্রান্সভার্স ওয়েল্ড এবং লঙ্গিচুডিনাল ওয়েল্ড কোনো একটা কানেকশনে যদি ইউজ করি, তাহলে এই দুইটার মধ্যে দুই পদ্ধতিতে বা এই দুইটা স্পেসিফিকেশন ইউজ করে আমি তার স্ট্রেংথ ক্যালকুলেট করব। এদের মধ্যে যেটা বড় হবে সেটাকেই আমি ইউজ করব। ঠিক আছে, তো প্রথমটা কি, ইউজ দ্য বেসিক ওয়েল্ড স্ট্রেংথ FNW equal to 0.6 FEXX for both the longitudinal and transverse weld, where RNWL and RNWT are the strengths of the longitudinal and transverse welds, both calculated with FNW equal to 0.6 FEXX. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার বেসিক ওয়েল্ড স্ট্রেংথ। জাস্ট লঙ্গিচুডিনাল ওয়েল্ডেরও পুরা স্ট্রেংথ নিব, আর ট্রান্সভার্স ওয়েল্ডেরও পুরা স্ট্রেংথ নিব, নিয়ে দুইটা জাস্ট সাম করে দিব, তাহলে যে স্ট্রেংথ আসবে সেটা হচ্ছে আমার বেসিক ওয়েল্ড স্ট্রেংথ বলছি। আরেকটা নিতে হবে, দেখো, ইউজ দ্য 50% ইনক্রিজ অফ দ্য ট্রান্সভার্স ওয়েল্ড বাট রিডিউস দ্য বেসিক স্ট্রেংথ by 50% for the longitudinal weld. That is, use FNW equal to 0.85 times 0.6 FEXX for the longitudinal welds and FNW equal to 1.5 times 0.6 FEXX for the transverse welds. তাহলে ইকুয়েশনের মাধ্যমে লিখলে আমাদের আসে এটা। তো এই দুইটার মাধ্যমে আমরা স্ট্রেংথ ক্যালকুলেশন করে যেটা ম্যাক্সিমাম আসবে সেইটাই আমরা এই ওয়েল্ডের স্ট্রেংথ ক্যালকুলেট করব। রিমেম্বার, এটা কখন, যখন আমি ট্রান্সভার্স ওয়েল্ড এবং লঙ্গিচুডিনাল ওয়েল্ড বোথ একই কানেকশন ইউজ করব। আমরা এক্সাম্পলও দেখব। Because AISC permits the larger of the two options to be used, it is permissible to use either and be conservative at most. In this book, however, we will use the AISC specified approach and check both options. For LRFD, the design strength of a fillet weld is phi RN, তার মানে নমিনাল স্ট্রেংথ RN কে ফি দ্বারা গুণ করে স্ট্রেংথ রিডিউস করে নিতে হবে, এবং শেয়ারের জন্য যেহেতু এটা ফ্র্যাকচারের সাথে সম্পর্কযুক্ত, তাহলে এখানে ফি এর ভ্যালু দেখো 0.75। ঠিক আছে, এখানে আরো একটা রিকোয়ারমেন্ট আছে। An additional requirement is that the shear on the base metal cannot exceed the shear strength of the base metal. ঠিক আছে, the shear on the base metal cannot exceed the shear strength of the
shear strength of the base metal, মানে ওয়েল্ডের স্ট্রেংথ এটা বেস মেটালের স্ট্রেংথের চেয়ে আবার বেশি হতে পারবে না, সেরকম একটা রিকোয়ারমেন্ট আছে। This means that we cannot use a weld shear strength larger than the base metal shear strength. So the base metal shear strength is an upper limit on the weld shear strength. This requirement can be explained by an examination of the welded connection shown in figure 3739A. 739A ফিগার কই, এই যে ফিগার এতে দেখানো আছে। আমরা এটার ক্যালকুলেশনটাও আসলে করব, এক্সাম্পলও দেখব। সো এখানে সুপারফিশিয়ালি বুঝলেও এক্সাম্পলে গিয়ে ক্লিয়ারলি বুঝতে পারবা। Although both the gusset plate and the tension member plate are subject to shear, we will examine the shear on the gusset plate adjacent to weld AB. The shear would occur along line AB and subject an area of TL to shear. এই যে ফিগার গুলোতে আসলে AB আর টি কোনটা সবকিছু দেখানো হচ্ছে। তো আমি যখন এই মেম্বারকে আর গাসেট প্লেটকে কানেক্ট করব, তাহলে আমি এই প্লেটকে আসলে গাসেট প্লেটে কানেক্ট করতেছি, তাহলে গাসেট প্লেটই আমার আসলে বেস মেটাল, ঠিক আছে। সেটার স্ট্রেংথ, শিয়ার স্ট্রেংথের চেয়ে এই কানেকশনের যে শিয়ার স্ট্রেংথ মানে ওয়েল্ডের শিয়ার স্ট্রেংথ এটার বেশি হতে পারবে না। The shear strength of weld AB cannot exceed the shear strength of the base metal corresponding to our area TL. Anyway, আমরা এখানে তাহলে ওইটা যদি ম্যাথমেটিক্স এর ফর্মুলা আকারে দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো, ফর ইল্ডিং the nominal strength is 0.6 FY AGP. শেয়ারিং এর জন্য ওই যে ব্লক শেয়ার আমরা দেখে আসছিলাম যে আইদার ইল্ডিং হতে পারে অথবা টিয়ারিং হতে পারে। The strength of components and connections, including connecting elements such as gusset plates and elements of the member, are covered in AISC J4. Affected elements of members and connecting elements. Shear strength is covered in section J4.2, where the limit states of shear yielding and shear rupture are given. For yielding, the nominal strength is given as Rn equal to 0.6 times Fy times AgB, and for rupture, rupture এটা কই, যেখানে 0.6 Fy হচ্ছে shear yield stress আর AgB হচ্ছে gross area of the shear surface TL. For LRFD, phi is equal to 1, and for ASD, phi is equal to 1.5. আমরা ASD করছি না, তো এটা আমাদের ইন্টারেস্ট নেই। For rupture, the nominal strength is Rn equal to 0.6 Fu times হচ্ছে ANB. আমরা টেনশন মেম্বার ডিজাইন আসলে সব অনেক কিছুই দেখে আসছি, এখানেও সে একইভাবে বলা আছে। এবং রাপচারের জন্য ফি ইজ ইকুয়াল টু 0.75। রিমেম্বার এখানে এলআরএফডি তে এই যে গ্রস ইল্ডিং এর জন্য ফি এর ভ্যালু কিন্তু নিতে হবে 1, অথচ গ্রস এরিয়া যদি টিয়ারিং নেট এরিয়ার যদি শেয়ারিং হয়, তাহলে সেক্ষেত্রে ফি এর ভ্যালু হচ্ছে 0.75, ঠিক আছে। The strength of a fillet weld can now be summarized for both load and resistance factor design and for allowable strength design. আমরা এলআরএফডি এর জন্য সামারি করব। ওয়েল্ড শিয়ার স্ট্রেংথ যেটা হচ্ছে যে 0.7 ফি আরএন, ওয়েল্ড শিয়ার স্ট্রেংথ ফি ফ্যাক্টর শিয়ার স্ট্রেংথ মানে রিডিউস শিয়ার স্ট্রেংথ, এক কথায় ফি হচ্ছে যে 0.75 আর এটুকু হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ ওয়েল্ড। আর বেস মেটালের স্ট্রেংথ, এই যে আমরা উপরে দুইটা দেখলাম, একটা হচ্ছে ইল্ডিং আর একটা হচ্ছে ফ্র্যাকচারের মধ্যে, তো তাদের মধ্যে যেটা মিনিমাম সেটাই নিব। দেখো, সেজন্য বলা হচ্ছে মিনিমাম অফ ক্রস সেকশনের ইল্ডিং অথবা নেট সেকশনের ফ্র্যাকচার শিয়ার স্ট্রেস, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম আর কি, সেটাই আমার হবে বেস মেটালের স্ট্রেংথ এবং সেটা হবে শিয়ার স্ট্রেংথ। আর এই দুইটার মধ্যে যেটা মেইনলি মানে ওয়েল্ডের শিয়ার স্ট্রেংথই আমার আসলে ওয়েল্ডের স্ট্রেংথ, বাট সেটা বেস মেটালের স্ট্রেংথের চেয়ে বেশি হতে পারবে না, এই হচ্ছে রিকোয়ারমেন্ট। এখানে আরো একটু সহজ করে নিয়ে আসতে পারি আমরা, ইট ইজ ফ্রিকোয়েন্টলি মোর কনভিনিয়েন্ট টু ওয়ার্ক উইথ দ্য স্ট্রেংথ পার ইউনিট লেন্থ ইন হুইচ কেস এল ইজ ইকুয়াল টু 1। তো আমরা এখানে যদি এল ইকুয়াল টু 1 বসিয়ে দেই, তাহলে দেখো প্রতি ইঞ্চ লেন্থে ওয়েল্ডের স্ট্রেংথ, বেস মেটালের স্ট্রেংথ কত সেগুলো ক্যালকুলেট করতে পারি, আমাদের জন্য ডিজাইনটা আরো সহজ হয়ে যাবে দেখবা। তাহলে এল ইকুয়াল টু 1 বসালে ওয়েল্ড শিয়ার স্ট্রেংথ আসে যে ফি আরএন ইকুয়াল টু 0.75 টাইমস 0.707 FNW ফর এ 1 ইঞ্চ লেন্থ। 1 ইঞ্চ লেন্থের জন্য অনুরূপভাবে বেস মেটালের স্ট্রেংথ হবে এই যে ইকুয়েশনের মাধ্যমে ফর এ 1 ইঞ্চ লেন্থ, ঠিক আছে। তো এই তিনটাই বেসিক্যালি আমার তাহলে ওয়েল্ডের ডিজাইন ইকুয়েশন। এখন ম্যাক্সিমাম মিনিমাম সাইজ, মানে ম্যাক্সিমাম লেন্থ, মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ, এগুলোর একটু রিকমেন্ডেশন আছে, সেগুলো আমরা সামনে দেখব।
আমি এই যে দুইটা ইকুয়েশন আমরা শিখলাম, সেই দুইটা ইকুয়েশনের মাধ্যমে একটা ওয়েল্ডেড কানেকশনের স্ট্রেংথ কিভাবে ক্যালকুলেট করতে পারি তার একটা ছোট্ট এক্সাম্পল দেখব। তারপর আমরা ওয়েল্ড ডিজাইনে চলে যাব। A plate used as a tension member is connected to a gusset plate as shown in figure 740. এই যে এই ফিগারটাতে দেখো একটা প্লেটকে আর একটা গাসেট প্লেটে কানেক্ট করা হয়েছে, আর এটা অনলি লঙ্গিটিউডিনাল ওয়েল্ড ব্যবহার করা হয়েছে, এই পাশে কোনো ট্রান্সভার্স ওয়েল্ড নাই। দেখো লোড ডিরেকশনের সাথে প্যারালাল ডিরেকশন আছে যেটা, যে দুইটা, সেই দুই সাইডেই শুধুমাত্র লঙ্গিটিউডিনাল ওয়েল্ড ব্যবহার করা হয়েছে। The welds are three 16-inch fillet welds made with E70XX electrodes. The connected parts are of A36 steel. Connected parts মানে এই গাসেট প্লেট আর হচ্ছে যে মেইন প্লেট যেটাকে আমি গাসেট প্লেটে কানেক্ট করছি, তো তাদের স্টিল হচ্ছে A36 steel. Assume that tensile strength of the member is adequate and determine the available strength of the welded connection. তো এটার স্ট্রেংথ আমাকে ক্যালকুলেট করে বলতে হবে যে এই কানেকশনটা সেফলি কত লোড ক্যারি করতে পারে। তো সেটা বের করার জন্য আমরা সলিউশন কিভাবে আগাবো? বিকজ দ্য ওয়েল্ডস আর প্লেসড সিমেট্রিক্যালি অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ দ্য মেম্বার, দিস কানেকশন কোয়ালিফাইস অ্যাজ আ সিম্পল কানেকশন। দেখো এই ওয়েলটা এই প্লেটের দুই পাশে সিমেট্রিক্যালি ইকুয়াল লেন্থে ইউজ করা হয়েছে। তাহলে প্লেটের সেন্ট্রয়েড দিয়ে যদি পি পাস করে, এই দুইটা যেহেতু ইকুয়াল লেগ আছে বোথ সাইডে, তাহলে এইটার সেন্ট্রয়েডও তুমি নির্ণয় করলে ঠিক এই লোড পি এর সাথে কনসেন্ট্রেটেড পাবে, যে জন্য এটা সিম্পল কানেকশন হচ্ছে। ঠিক আছে, সো এক্সেন্ট্রিসিটির জন্য এডিশনাল কোনো লোড আর আসলে আসলো না। এখানে কথাটা এরকম বলা হচ্ছে যে এন্ড দেয়ার ইজ নো এডিশনাল লোড ডিউ টু এক্সেন্ট্রিসিটি, যেহেতু সিম্পল কানেকশন এবং কনসেন্ট্রিক কানেকশন। Since both weld segments are parallel to applied load, theta is equal to 0 and the basic strength of the weld is 0.6 FEXW. এই যে থিটা ইকুয়াল টু 0 আমি বলেছি যে ওয়েল্ডের সাথে প্যারালাল ডিরেকশনে লোড না থেকে যদি কোনো ইনক্লাইন অ্যাঙ্গেলে লোড থাকে, তাহলে সেখানে আবার একটু মডিফিকেশন আসে। আমরা সাধারণত এরকম কানেকশন ডিজাইন করব না, যে জন্য আমাদের কাছে এই থিটা ইকুয়াল টু মোস্ট অফ দ্য টাইম আমাদের জন্য 0 হবে, FNW হবে 0.66 FEXX। তাহলে nominal yield load capacity per inch, the nominal load capacity per inch of weld is Rn equal to 0.707 WFNW। 0.7 is a W হচ্ছে 3/16 ইঞ্চ সাইজের ওয়েল্ড ব্যবহার করেছি, সেজন্যই 3/16। আর 0.6 হচ্ছে তোমার শেয়ারিং ইল্ড স্ট্রেংথের যে এই 0.6 আর কি, এই 0.6 হচ্ছে এখানে। আর FEXX যেহেতু E70 ইলেকট্রোড ব্যবহার করছে, তাহলে তার ইল্ড স্ট্রেংথ হচ্ছে, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 70 KSI। তাহলে এই ভ্যালুটা আসবে কিন্তু কিপস পার ইঞ্চে। এখানে আমি কিন্তু দেখো ওয়েল্ডের লেন্থ দ্বারা গুণ করি নাই, ওয়েল্ডের লেন্থ যে 4 ইঞ্চ বাই টাইমস আরো 4 ইঞ্চ, মোট 8 ইঞ্চ, সেটা দিয়ে কিন্তু গুণ করিনি, তাহলে এটা পার ইঞ্চে আসলো। প্রতি ইঞ্চ লেন্থে এই ওয়েলটা 5.68 কিপ লোড ক্যারি করতে পারে। তাহলে দ্য ডিজাইন স্ট্রেংথ অফ দ্য ওয়েল্ড ইজ ফি আর এন, এখানে ফি ইউজ করতে হবে, উপরেরটা ছিল নমিনাল স্ট্রেংথ, আর ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেট করতে হলে তাকে ফি দ্বারা গুণ করতে হবে। তো ফি আর এন আসলো 4.176 কিপ পার ইঞ্চ। এখন এই স্ট্রেংথটা কিন্তু বেজ মেটালের যে স্ট্রেংথ সেটার চেয়ে বেশি হতে পারবে না। তো বেজ মেটালের স্ট্রেংথ নির্ণয় করার জন্য আমার দুইটা ফর্মুলা আছে, একটা গ্রস সেকশনের ইল্ডিং আর একটা হচ্ছে এই যে নেট সেকশনের ফ্র্যাকচার। অবশ্যই শেয়ার হতে হবে। দেখো তো শেয়ার ইল্ডিং স্ট্রেংথ ইজ, ফর্মুলা আমরা আগে এই যে ডেভেলপ করে আসছি, প্রতি ইঞ্চ লেন্থে দেখো ফি হচ্ছে 1, গ্রস সেকশনের ইল্ডিং শেয়ার ইল্ড স্ট্রেংথ যখন নিচ্ছি তখন হচ্ছে ফি এর ভ্যালু 1, সেজন্য এখানে 1.6, FY হচ্ছে 36 স্টিল, এটা কিন্তু বেজ মেটালের, যে মেটাল দ্বয় কানেক্ট করতেছি তাদের। আর টি থিকনেস হচ্ছে 1/4 ইঞ্চ। টি এখানে কাট থিকনেস নিচ্ছি দেখো প্লেটের, মেইন প্লেটের, ঠিক আছে, যেটাকে আমি কানেক্ট করতেছি এই যে। অনুরূপভাবে দ্য শিয়ার রাপচার স্ট্রেংথ ইজ টি 0.75 0.6 সেকেন্ড। এখানে আরেকটা মজার বিষয় হলো, আমি তো গাছের প্লেট এবং এই মেইন প্লেট, যে এই প্লেটের সাইজ কত বলা আছে, সাইজ বলা নাই, জাস্ট থিকনেস দেওয়া আছে 1/4 ইঞ্চ, আর এই গাছের প্লেটের থিকনেস দেওয়া আছে 3/8 ইঞ্চ। তো এটার মধ্যে আসলে কোনটার ফেইলরটা আগে হবে? যেটা থিকনেস কম সেইটারই কিন্তু। তো এই জন্য এই মেইন মেটাল যেটা, মানে যে মেইন প্লেট যেটাকে গাছের প্লেটের সাথে কানেক্ট করছে, তার থিকনেসই নিয়ে আছে। দেখো এটার থিকনেস হচ্ছে 1/4 ইঞ্চ, অথচ এটার থিকনেস কিন্তু 3/8 ইঞ্চ। তার মানে এটা হচ্ছে 6/16 ইঞ্চ।
আর এটা এই 1/4 ইঞ্চ মানে হচ্ছে 4/16 ইঞ্চ। তাহলে এই গাছের প্লেটের থিকনেস কিন্তু এই মেইন প্লেটের থিকনেসের চেয়ে বেশি। তো যেটা থিকনেস কম সেটারই কিন্তু স্ট্রেংথ কম আসবে, তার মানে ফেইলরটা কিন্তু সেটাতে ইনিশিয়েট হবে, যে জন্য আমরা ওই থিক থিনার প্লেট যেটা সেটাই নিচ্ছি এখানে, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে এই দুইটা স্ট্রেংথ হচ্ছে আমার পেয়ে গেলাম আমরা, এবং দেখলাম যে এই দুইটা স্ট্রেংথ ওয়েল্ডের যে স্ট্রেংথ তাদের চেয়ে বেশি। তাহলে ফেইলর আসলে কোথায় হবে, বেস মেটালে নাকি ওয়েল্ডে? ওয়েল্ডে ফেইলর হবে, ইনিশিয়েট হবে ওয়েল্ডে। তাহলে ডিজাইন স্ট্রেংথ হবে আহ, তোমার ওই ওয়েল্ডের যে স্ট্রেংথ সেটাই। তাহলে দ্য বেস মেটাল স্ট্রেংথ ইজ দেয়ারফর 5.4 কিপস ইঞ্চ কিপস এন্ড দ্য ওয়েল্ড শিয়ার স্ট্রেংথ কন্ট্রোলস। এই দেখো এই বেস মেটালের যে দুইটা তার মধ্যে মিনিমাম কোনটা সেটাই কন্ট্রোলিং 5.4 কিপ, অথচ এই বেস মেটালের যে স্ট্রেংথ তার চেয়ে কিন্তু ওয়েল্ডের স্ট্রেংথ কম, 4.176 কিপ। তাহলে ফেইলরটা হবে কিন্তু এই ওয়েল্ডের মাধ্যমেই। এবং তাহলে আমি ফাইনালি এটা টোটাল লোড ক্যাপাসিটি যদি বের করতে চাই, প্রতি ইঞ্চ লেন্থে এই ওয়েল্ড ক্যারি করতে পারে 4.176 কিপ। তাহলে টোটাল লেন্থ আছে আমার নিচে 4 ইঞ্চ উপরে 4 ইঞ্চ, মোট এই 8 ইঞ্চ লেন্থে কতটুকু লোড ক্যারি করতে পারে, জাস্ট ওই লেন্থ দ্বারা গুণ করে দিলাম। তাহলে সেটাই হচ্ছে আমার ডিজাইন স্ট্রেংথ। তো এইভাবে আমরা একটা কানেকশনের স্ট্রেংথ ক্যালকুলেট করতে পারি। এখানে আর একটা কানেকশন বলা আছে, এখন যে অ্যাডিশনাল আমি যদি ট্রান্সভার্স ডিরেকশন আরো 4 ইঞ্চি 4 ইঞ্চ লং ট্রান্সভার্স ওয়েল্ড ইউজ করি, তাহলে এটার স্ট্রেংথ কত হবে। এখন ট্রান্সভার্স ওয়েল্ড চলে আসলো, আগেরটাতে কিন্তু ট্রান্সভার্স ওয়েল্ড ছিল না। তো তাহলে ওয়েল্ড শেয়ার ডিজাইন স্ট্রেংথ আমরা আগেরটাতেই ক্যালকুলেশন করলাম, ওখানে উপরে যে প্রতি ইঞ্চ লেন্থে আসলো 4.176 ইঞ্চ 176 কিপস। আবার বেস মেটালের স্ট্রেংথও কিন্তু নির্ণয় করে নিয়েছি। এখন ট্রান্সভার্স ওয়েল্ড যখনই আসলো তখন তো আমাকে এই যে স্পেসিফিকেশন যেটা ছিল গাইডলাইন, যে যখনই ট্রান্সভার্স ওয়েল্ড আসবে তখন এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে আমার টোটাল এই ওয়েল্ডের স্ট্রেংথ। তো এটাও আমাকে এখন কনসিডারেশন আনতে হবে। তো তার জন্য কি করেছে দেখো, হ্যাঁ, সো আমি ওয়েল্ডের শেয়ার স্ট্রেংথ পেয়ে গেলাম, আর হচ্ছে বেস মেটালের স্ট্রেংথ অলরেডি জানি। সো দ্য ওয়েল্ড স্ট্রেংথ অফ 4.176 কিপ পার ইঞ্চ কন্ট্রোলস, বাট যেহেতু ট্রান্সভার্স ওয়েল্ড এখন ব্যবহার করতেছি আমাকে এইটাও ইনভেস্টিগেট করতে হবে। টু ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ দ্য কানেকশন উইল ইনভেস্টিগেট দ্য টু অপশনস গিভেন ইন এএসসি J2.4.4 J2.4C. First, use the basic weld strength for both longitudinal and transverse weld. এবং এটার যে ইকুয়েশন ওখানে যা ছিল ঠিক তাই দেওয়া আছে দেখো, বেসিক ওয়েল্ড স্ট্রেংথ লংগিটিউডিনাল প্লাস হচ্ছে ট্রান্সভার্স। তো লংগিটিউডিনাল আর ট্রান্সভার্স যে ওয়েল্ডই হোক না কেন সবগুলার ফেইলিওর হবে ওই শিয়ারের মাধ্যমে, এবং থ্রড বরাবর শিয়ার হবে। তার মানে তার নমিনাল স্ট্রেংথ ক্যালকুলেশনের ফর্মুলা একই। তাহলে ট্রান্সভার্স ওয়েল্ড আর লংগিটিউডিনাল ওয়েল্ড দুইটারই স্ট্রেংথ ক্যালকুলেশনের ফর্মুলা একই। যে কারণে এখানে দেখো ট্রান্সভার্স লংগিটিউডিনাল ডিরেকশনে যে 8 ইঞ্চ তার সাথে এখানে ট্রান্সভার্স ডিরেকশনের আরো 4 ইঞ্চ সেটাও যোগ করে টোটাল প্রতি ইঞ্চ লেন্থে ওয়েল্ডের স্ট্রেংথ কে গুণ করে দিয়ে আমি এই ওয়েল্ডের যে শিয়ার স্ট্রেংথ সেটা ক্যালকুলেশন করে ফেললাম। আর যে সেকেন্ড যে রিকমেন্ডেশনটা ছিল সেখানে সেই ফর্মুলা অনুযায়ী ওই আমি ওয়েল্ডের স্ট্রেংথ ক্যালকুলেট করে ফেললাম। তো এই প্রথমটাতে আসলো 50.1 কিপ, সেকেন্ডটাতে আসছে 53.5 কিপ। তো রিকমেন্ডেশন হচ্ছে এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমাকে ইউজ করতে হবে, এবং বলাও হচ্ছে যে দ্য লার্জার ভ্যালু কন্ট্রোলস। ঠিক আছে, এখন তাহলে ডিজাইন স্ট্রেংথ কত হবে? ডিজাইন স্ট্রেংথ অফ দ্য ওয়েল্ড ইজ 53.5 কিপ। আমার এই যে শুধু ওয়েল্ডের ডিজাইনে সরি, হ্যাঁ আমরা তো আগে অন্যটার ক্যালকুলেশন করি নাই, তাহলে এই যে এখানে কতটুকু আসলো দেখো, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমার স্ট্রেংথ। তাহলে ডিজাইন স্ট্রেংথ অফ দা ওয়েল্ড ইজ 53.5 কিপ। তো এটাও আমরা দেখে নিলাম। আহ এখানে আরেকটু কথা আছে, when E70 electrodes are used, and this will usually be the case, computation of shear weld shear strength can be simplified. The strength per unit length can be computed for a 116-inch increment of weld size, and fillet welds are specified to the nearest 1/16 inch. দেখো খেয়াল করে
আমরা একটু আগে ক্যালকুলেশন করেছি প্রতি ইঞ্চ লেন্থে ওয়েল্ডের স্ট্রেংথ কত। এটাকে আরো সিম্পলিফাই করার জন্য এখন প্রতি 116 ইঞ্চ ইনক্রিমেন্টের জন্য আমার এই ওয়েল্ডের স্ট্রেংথ কত। তার মানে আমি জাস্ট শুধু 1/16 ইঞ্চ স্ট্রেংথের জন্য, থিকনেসের জন্য বা ওয়েল্ড সাইজের জন্য স্ট্রেংথ ক্যালকুলেট করব। এখন আমার যদি ওয়েল্ডের সাইজ 3/16 হয়, তাহলে এই 1/16 ইঞ্চির যে স্ট্রেংথ তাকে 3 দ্বারা গুণ করলে আমি 3/16 ইঞ্চের স্ট্রেংথ পেয়ে যাব। কোনোভাবে 5/16 ইঞ্চ যদি আমার ওয়েল্ডের সাইজ হয়, তাহলে 1/16 ইঞ্চের যে স্ট্রেংথ তাকে 5 দ্বারা গুণ করলে 5/16 ইঞ্চ ওয়েল্ডের জন্য আমি স্ট্রেংথ পেয়ে যাব। তো এটা আসলে এখন থিকনেস কেও আমি বা সাইজ কেও, এই ডব্লিউ যেটা সাইজটাকেও আর এখানে রাখতে চাচ্ছি না, সেটাকে 1/16 ইঞ্চ দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে প্রতি 116 ইঞ্চ ওয়েল্ড সাইজের জন্য তার স্ট্রেংথ কত প্রতি 1 ইঞ্চ লেন্থে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, ফি আর এন ইকুয়াল টু আমার আসছে হলো E70 ইলেকট্রোড। আমরা যে কমনলি ইউজড মেটাল ব্যবহার করি তার জন্য আমাদের এই E70 ইলেকট্রোড ইউজ করতে হবে। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে E70 ইলেকট্রোড ইউজ করব, যে জন্য এটা সিম্পলিফাই করে একবারে ক্যালকুলেশন করে মুখস্থ করে রাখা যায় যে আমার প্রতি 1/16 ইঞ্চ সাইজ ইলেকট্রোড ওয়েল্ডের জন্য 1 ইঞ্চ লেন্থে এটা 1.392 কিপ লোড ক্যারি করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েল্ড স্ট্রেংথ। তাহলে যদি আমার ওয়েল্ডের সাইজ 3/16 ইঞ্চ হয়, তাহলে তার স্ট্রেংথ কত হবে? জাস্ট এই যে 1.392 কে এই 316 মানে 3 দ্বারা গুণ করে দেবো এক কথায়, তাহলে এই যে দেখো 316 ইঞ্চ সাইজের ওয়েল্ডের আমি স্ট্রেংথ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অনুরূপভাবে বেজ মেটালকেও আমি জাস্ট এই থিকনেস বা মানে সাইজ দ্বারা ও ডব্লিউ দ্বারা আর গুণ করবো না এক কথায়, তাহলে তার জন্য আমি ইকুয়েশন পেয়ে যাচ্ছি। দ্য বেজ মেটাল shear strength expression can also be somewhat simplified. The shear yield strength, shear yield design strength per unit length is phi Rn equal to 1 times 0.6 FYT, তার মানে 0.6 FYT for 1 inch length। অনুরূপভাবে রাপচারের জন্য বেজ মেটাল শিয়ার রাপচার ডিজাইন স্ট্রেংথ পার ইউনিট লেন্থের জন্য এই যে 0.45 FUT এটা ইউজ করতে পারবো। তো এই দুইটা এখন দেখো আমরা ডিজাইনে যখন যাব তখন এই তিনটা ভ্যালু ইউজ করেই আমরা খুব সহজে ডিজাইন করতে পারবো। একটা হলো 1.392 কিপস পার ইঞ্চ, এটা হচ্ছে ওয়েল্ডের স্ট্রেংথ। আর বেজ মেটালের স্ট্রেংথ এই যে দুইটা 0.6 FYT আর 0.45 FUT, এই তিনটা ইকুয়েশন বা ভ্যালু ইউজ করে আমরা ডিজাইন ক্যারি আউট করব। ঠিক আছে, তো আমি সেখানে একটু চলে যাই। তার আগে একটা এক্সাম্পল দেখবো আমরা। এখানে একটা এক্সাম্পল দেখে খুব শর্ট এক্সাম্পল দেখি। এ কানেকশন অফ দ্য টাইপ ইউজড ইন এক্সাম্পল 7.12, যে আমরা একটু আগে যে এক্সাম্পল দুইটা দেখলাম সেই এক্সাম্পল এর এক্সার রেফারেন্স দেওয়া হচ্ছে এখানে। A connection of the type used in example 7.12 must resist a service dead load of 9 kips and a service live load of 18 kips. What total length of 1/4-inch fillet weld E70XX electrode is required? তার মানে এই ওয়েল্ডের লেন্থ বের করতে বলা হচ্ছে। লোড দেওয়া আছে, এখন মেম্বার সাইজও তোমার দেওয়া আছে। আহ, তাহলে এটার লেন্থ বের করো, ওয়েল্ডের লেন্থ। assume that both connected parts are 3/8 inch thick. আমি যে প্লেট এবং গাসেট প্লেট দুইটা ইউজ করছি, দুইটারই থিকনেস 3/8 ইঞ্চ। আর ফিলেট ওয়েল্ডের সাইজ হচ্ছে 1/4 ইঞ্চ। দেখো তার মানে 4/16 ইঞ্চ আর কি। তাহলে 1/16 ইঞ্চের 4 টাইমস হচ্ছে আমার ফিলেট ওয়েল্ডের সাইজ। তো সেটা এই ওয়েল্ডের যদি আমি লেন্থ নির্ণয় করতে চাই, হোয়াট টোটাল লেন্থ অফ ওয়েল্ড ইজ রিকোয়ার্ড, সেটা যদি বের করতে চাই, আমার যে পদ্ধতিতে আগাতে হবে, যে প্রসিডিউর আগাবো, প্রথমেই আমি আমার ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেট করব আর রিকোয়ার্ড স্ট্রেংথ। যেহেতু সার্ভিস লোড বলা আছে, দেখো সার্ভিস ডেড লোড আর সার্ভিস লাইভ লোড, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করে ফ্যাক্টর ডিজাইন লোড ক্যালকুলেশন করে নিলাম 39.6 কিপস। The shear strength of the weld per inch of length is 1.39 times D. D এখানে দেখো বসিয়েছে যে 4, যেহেতু আমার ফিলেট ওয়েল্ডের এই যে 1.392 কিপস পার ইঞ্চ হচ্ছে 1/16 ইঞ্চ সাইজের ওয়েল্ডের স্ট্রেংথ, তাহলে আমার ফিলেট ওয়েল্ডের সাইজ হচ্ছে 4/16 ইঞ্চ, তাহলে এখানে এই যে ডিটা হচ্ছে 4, সেজন্য 4 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার প্রতি ইঞ্চ লেন্থে ওই ওয়েল্ডের স্ট্রেংথ হচ্ছে
5.568 আর বেজ মেটালের ইল্ড এবং শিয়ার ইল্ড শিয়ার রাপচার দুইটা স্ট্রেংথ ক্যালকুলেট করতে হবে। তার জন্য উপরে যে ফর্মুলা রেখে আসছি 0.6 FYT, এটা ব্যবহার করে এটার স্ট্রেংথ ক্যালকুলেট করলাম। অনুরূপভাবে বেজ মেটালের শিয়ার রাপচার স্ট্রেংথ যদি ক্যালকুলেট করতে চাই 0.45 FUT, এটা ব্যবহার করে 9.788 কিপস পার ইঞ্চ পেলাম। তাহলে এখানে কন্ট্রোলিং কোনটা দেখো, এই দুইটার মাঝে বড় হচ্ছে এইটা, তার চেয়ে আবার এই শিয়ার ওয়েল্ডের স্ট্রেংথ কিন্তু কম, তাহলে কন্ট্রোলিং হচ্ছে আমার এই ওয়েল্ডারিং স্ট্রেংথ। তাহলে the weld strength of 5.568 kips per inch governs, and টোটাল লোডকে যদি আমি টোটাল এই প্রতি ইঞ্চে ওয়েল্ডের স্ট্রেংথ দ্বারা ভাগ করি, তাহলে টোটাল লেন্থ কতটুকু দরকার সেটা আমি পেয়ে যাচ্ছি 7.11 ইঞ্চ। তাহলে এটাকে আমরা রাউন্ড আপ করে দিব, এদার 7.5 অথবা 8 ইঞ্চ করব বেসিক্যালি। এবং এটা যেহেতু প্লেট টাইপের ম্যাটেরিয়াল, কনসেন্ট্রিক কানেকশন করতে হলে আমাকে প্লেটের দুই সাইডে লংজিটিউডাল ওয়েল্ড দিতে হবে। তো 7.5 করলে আসলে দুই সাইডে 3.75 ইঞ্চ করে দিতে হবে। আর এত প্রিসাইজ না করে আমরা জাস্ট এটাকে রাউন্ড আপ করে 8 ইঞ্চ করতে পারি, যাতে করে বোথ সাইডে 4 ইঞ্চ করে দেওয়া যায়। তাহলে এখানে অ্যান্সার আমরা এইভাবে করব যে ইউজ 8 ইঞ্চ টোটাল, 4 ইঞ্চ অন ইচ সাইড। ঠিক আছে, এভাবে আমরা লেন্থ ক্যালকুলেশন করে ফেলতে পারি। Practical design of welded connections requires a consideration of such details as maximum and minimum weld sizes and lengths. The requirements for fillet welds are found in ASC J 2.2b and are summarized here. যে বলেছিলাম যে প্র্যাকটিক্যাল ডিজাইনে ওয়েল্ডের মিনিমাম এবং ম্যাক্সিমাম সাইজের কিছু রিকমেন্ডেশন আছে, আবার ম্যাক্সিমাম এবং মিনিমাম লেন্থেরও কিছু রিকমেন্ডেশন আছে। তো সেটা আমি এখানে একটু দেখাতে চাই। The minimum size permitted is a function of the thickness of the thinner connected part. দেখো থিনার কানেক্টেড পার্ট, আমি গাসেট প্লেট আর একটা অ্যাঙ্গেল যদি কানেক্ট করি, তাহলে যে দুইটা পার্ট কানেক্ট করলাম গাসেট প্লেট আর অ্যাঙ্গেলের লেগ, তাদের যে থিন পার্টটা সেইটার একটা ফাংশন হচ্ছে আমার মিনিমাম ওয়েল্ড সাইজ। সেটা কোথায় দেওয়া আছে? as and is given in AISC table J 2.4. This requirement is taken directly from the American Welding Society Structural Welding Code. এটা আমি AISC এর ম্যানুয়ালে গিয়ে তোমাদের আর দেখাচ্ছি না, আমার কাছে বইয়ে লেখা আছে, তোমরা ওখান থেকে দেখে নিও, বাট আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের রেফারেন্স আকারে রাখার জন্য। আমি এখানে একটু লিখি, এই তুমি যদি AISC এর যে টেবিল যে 2.4 এ যাও, তাহলে যা পাবা সেটা আমি এখানে সামারি আকারে লিখে দিচ্ছি। ঠিক আছে, যদি এই যে দেখো এখানে থিনার কানেক্টেড পার্ট বলা আছে, কিন্তু থিনার কানেক্টেড পার্ট সেইটার থিকনেস যদি টি হয়, তাহলে টি যদি লেস দ্যান 1/4 ইঞ্চ হয়, তাহলে ওয়েল্ডের সাইজ হতে হবে 1/8 ইঞ্চ। এটা হচ্ছে মিনিমাম সাইজ, কিন্তু 1/8 ইঞ্চের চেয়ে কম দেওয়া যাবে না, তার মানে 2/16 ইঞ্চের চেয়ে কম হতে পারবে না। থিকনেস যদি 1/4 ইঞ্চের চেয়ে বেশি হয়, থিনার প্লেটের থিকনেস, ঠিক আছে, যেটা থিন প্লেট আর কি, কানেক্টিং মেম্বারের থিকনেস যদি 1/4 ইঞ্চের চেয়ে বেশি হয় কিন্তু হাফ ইঞ্চের চেয়ে কম হয়, তাহলে ডব্লিউ হবে মিনিমাম 3/16 ইঞ্চ। তুমি এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম আবার কত ব্যবহার করতে পারবা সেটারও একটা রিকমেন্ডেশন আছে। আর প্লেটের থিকনেস যদি হাফ ইঞ্চের চেয়ে বেশি হয় কিন্তু 3/4 ইঞ্চের চেয়ে কম হয়, হাফ ইঞ্চের চেয়ে বেশি কিন্তু 3/4 ইঞ্চের চেয়ে কম, এটা এখানে ইকুয়াল আছে এরকম, লেস দ্যান অর ইকুয়াল টু 3/4 ইঞ্চ, এগুলো সব ইঞ্চে, তাহলে ডব্লিউ ওয়েল্ডের সাইজ মিনিমাম হতে হবে 1/4 ইঞ্চ। আর যদি প্লেটের থিকনেস 3/4 ইঞ্চের চেয়ে বেশি হয়, তাহলে ওয়েল্ডের মিনিমাম সাইজ হতে হবে 5/16 ইঞ্চ। ঠিক আছে, আর আবারও বলছি, টি হচ্ছে থিকনেস অফ দা থিনার কানেক্টেড পার্ট, এখানে যে টি যেটা লিখেছি সেটা হচ্ছে থিনার কানেক্টেড পার্ট, যেটা তার থিকনেস। আর ওয়েল্ডের ম্যাক্সিমাম সাইজেরও এখানে রিকমেন্ডেশন আছে, দেখো অ্যালং দ্য এজ অফ এ পার্ট লেস দ্যান 4 ইঞ্চ thick, the maximum fillet weld size is equal to the thickness of the part.
ঠিক আছে? যদি তোমার দুইটা মেটাল আমি যখন কানেক্ট করতেছি, তাদের থিকনেস যদি 1/4 ইঞ্চের চেয়ে কম হয়, তাহলে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ওয়েল্ড হবে ওই থিকনেস এর সমান। কিন্তু যদি থিকনেস 1/4 ইঞ্চের চেয়ে বেশি হয়, for parts 1/4 inch or more in thickness, the maximum size is t minus 16 inch, where t is the thickness of the part. ঠিক আছে? যদি থিকনেস 1/4 ইঞ্চের চেয়ে কম হয়, তাহলে থিকনেস এর সমান সাইজের ওয়েল্ড ব্যবহার করতে হবে। কিন্তু থিকনেস যদি 1/4 ইঞ্চের চেয়ে বেশি হয়, তাহলে থিকনেস মাইনাস 1/16 ইঞ্চ, এটাই হবে তোমার ওয়েল্ডের ম্যাক্সিমাম সাইজ। তাহলে এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে সাইজ, তার মধ্যে আমাকে থাকতে হবে ওয়েল্ডের সাইজ সিলেকশনের। For fillet welds other than those along edges, as in figure 741a, edge বাদে যদি হয়, there is no maximum size specified. In these cases, the maximum size to be used in strength computation would be that limited by the base metal shear strength. তো edge connection যদি হয়, দেখো along the edge of part of along the edge of a part less than 1/4 inch thick. এ যে যদি হয় তখন এরকম, এটা এটা করতে হবে আমাকে আসলে প্লেট গার্ডারে, বা আমি যখন বিম তৈরি করব তখন। কিন্তু আমাদের ওই যে সাধারণত ট্রাসের সাথে, ট্রাসের মেম্বারের অ্যাঙ্গেল অথবা ডাবল অ্যাঙ্গেল, এটাকে যখন গাছের প্লেটে কানেকশন দিব, সেখানে আসলে ম্যাক্সিমাম সাইজের রিকমেন্ডেশন যা, সেটা আসলে আসবে না, দেখবা। কারণ আমরা এই এজে কিন্তু এরকম কানেকশন করব না। এরপরে আসো মিনিমাম লেন্থ অফ ওয়েল্ড, এটা কতটুকু হতে হবে? The minimum permissible length of a fillet weld is 4 times its size. তার মানে ফিলেট ওয়েল্ড এর সাইজ W যদি হয়, তাহলে মিনিমাম লেন্থ দিতে হবে 4 times W. This limitations is certainly not severe, but if this length is not available, a shorter length can be used if the effective size of the weld is taken as 1/4 of its length. Plate tension member connections of the type shown in figure 742, similar to those in the preceding examples, are in the special category for shear lag in welded connections covered in chapter 3. The length of the welds in this case may not be less than the distance between them, that is L must be greater than or equal to W. তাহলে দেখো, তুমি যদি প্লেট টাইপের ম্যাটেরিয়াল কানেক্ট করো এবং শিয়ার ল্যাগ ফ্যাক্টর ইউ এর ভ্যালু যদি 1 ইউজ করতে চাও, তাহলে অবশ্যই এই কানেকশন বা ওয়েল্ডের লেন্থ L হতে হবে, বোথ সাইডে লেন্থ হতে হবে এই মেম্বারের যে উইডথ তার চেয়ে বেশি। তাহলে এখানে তোমার কি হবে, সরি আমি ভুল বলেছি, আসলে এটার শিয়ার লেগ ফ্যাক্টর যদি এটা যদি হয়, তাহলে শিয়ার লেগ ফ্যাক্টরের ভ্যালু আসলে একের চেয়ে কম হবে। ঠিক আছে? Plate tension members connections of this type shown in figure 7 were similar to those in the preceding examples, are in a special category for shear lag in welded design. এখানে বলা হচ্ছে 1/4 of its length। হ্যাঁ, আর ম্যাক্সিমাম লেন্থে রিকমেন্ডেশনে বলা হচ্ছে AISC does not impose a limit on the length of welds, but for end loaded welds there are some restrictions. End loaded welds are longitudinal welds at the end of an axially loaded member. If the length exceeds 100 times the weld size, a reduced effective length is used in the computation of strength. The effective length is obtained by multiplying the actual length by a factor beta. আমাদের আসলে এরকম এত লম্বা লেন্থের ওয়েল্ড কখনো আসবে না। এখানে দেখো, এই ওয়েল্ডের লেন্থ এল যদি উইডথের চেয়ে বেশি হয়, তাহলেই হবে শিয়ার ল্যাগ ফ্যাক্টরের ভ্যালু 1। আমি মনে হয় কোনটা বলেছি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ, যদি এই লেন্থটা যদি ডব্লিউ এর চেয়ে বেশি হয়, তাহলেই কিন্তু পুরা সেকশনটা ইফেক্টিভ হবে এবং শেয়ার ল্যাগ ফ্যাক্টর ইউ এর ভ্যালুটা 1 হবে। আমি আমি জানি না রুলটা বলেছি কিনা প্রথমে। এনিওয়ে, তাহলে ম্যাক্সিমাম লেন্থে আসলে তেমন কোনো রেস্ট্রিকশন আমরা যে ধরনের কানেকশন ডিজাইন করব সেটাতে আসবে না, কারণ সাইজের তুলনায় 100 টাইমস বা 200 টাইমস 300 টাইমস এত বড় সাইজের ওয়েল্ড আমাদের আসবে না আসলে, দেখবা। আর এন্ড রিটার্ন, এই যে এন্ড রিটার্ন বলতে আসলে আমি যখন একবারে কোন একটা মেম্বারের এজে বা একবারে এন্ডে আমি ওয়েল্ডিং করব, তখন এই এন্ড পুরা লেন্থ যদি আমি এখানে কানেকশন ডিজাইনে
অ্যাজিউম করতে চাই বা ধরতে চাই তাহলে কিছুটা এরকম ঘুরিয়ে দেওয়া হয়। এটা কি জন্য? যাতে আমি এনশিওর হতে পারি যে আমি যে লেন্থ কানেকশন ডিজাইনে ধরেছি সেটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। ফিল্ডেও যেন সেটা হয় সেজন্য আসলে কিছুটা এরকম ঘুরিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা এন্ড রিটার্ন বলি। When a weld extends to the end of a member, it is sometimes continued around the corner, as shown in figure 7.4.3. The primary reason for this continuation, called an end return, is to ensure that weld size is maintained over the full length of the weld. The ASC specification does not require end returns. এটা কিন্তু ASC এর কোনো রিকমেন্ডেশন বা রিকোয়ারমেন্ট নয়। Small welds are generally cheaper than larger welds. সবসময় আমরা চেষ্টা করব যদি কম সাইজের বড় বেশি লেন্থের ওয়েল্ড দেওয়া যায় সেটাই আমাদের জন্য ইকোনমিক্যাল ডিজাইন হবে। কম সাইজের বেশি লেন্থের ওয়েল্ড এটাই হচ্ছে ইকোনমিক্যাল। ঠিক আছে, এখানে সেটাই বলা হচ্ছে। এনিওয়ে, আমরা ডিজাইন ইকুয়েশন ডেভেলপ করে ফেলেছি বা দেখেছি। এখন আমরা সেটা ইউজ করে ওয়েল্ডেড কানেকশন ডিজাইন করব। এখন আগের এক্সাম্পলটাতে জাস্ট ওয়েল্ডের লেন্থ সাইজ দেওয়া ছিল, ওয়েল্ডের লেন্থ সিলেকশন করেছি। এখন ওয়েল্ডের সাইজও সিলেক্ট করতে হবে, লেন্থও সিলেক্ট করতে হবে। তো এখানে এক্সাম্পল 7.15 আমরা এটা দেখতে চাই। এ প্লেট of a plate half inch by 4 inch of A36 steel is used as a tension member to carry a service dead load of 6 kibs and a service live load of 18 kibs. It is to be attached to a 3/8-inch gusset plate as shown in figure 744. Design a welded connection. তো আমি এই যে এই প্লেটটাকে প্লেট PL হাফ বাই 4 এটাকে গাসেট প্লেটের সাথে কানেক্ট করব। সেই গাসেট প্লেটের থিকনেস হচ্ছে 3/8 ইঞ্চ। আমরা সাধারণত গাসেট প্লেটের থিকনেস মেইন প্লেটের ইকুয়াল অথবা তার থেকে বেশি রাখি। সাধারণত বেশি রাখা হয়, বাট কোনোভাবে আসলে এই মেইন প্লেটের থিকনেসের চেয়ে গাসেট প্লেটের থিকনেস কম হয় না। এখানে দেখো এটা হাফ ইঞ্চ থিকনেস, আর গাসেট প্লেটের থিকনেস হচ্ছে কত 3/8 ইঞ্চ। 3/8 কি তাহলে মেইন প্লেটের চেয়ে কম হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে। এখানে এখানে প্লেট হওয়ায় এটা কম হয়েছে, কিন্তু আমরা যদি অ্যাঙ্গেল ইউজ করি সাধারণত দেখবা যে অ্যাঙ্গেলের যে থিকনেস তার তুলনায় গাসেট প্লেটের থিকনেস আইদার ইকুয়াল অথবা তার থেকে বেশি আছে। আমরা ডিজাইন এমন ভাবেই ক্যারি আউট করব। ঠিক আছে, কারণ ডাবল অ্যাঙ্গেল যদি সিলেক্ট করো তাহলে দেখবা সেক্ষেত্রে মেইন প্লেটের থিকনেস গাসেট প্লেটের থিকনেস বেশি না রাখলে ওখানে ওয়েল্ডিং বোথ দিকে পেনিট্রেশন হয়ে যেতে পারে। তো এটা যদি আমরা ডিজাইন ক্যারি আউট করতে চাই, আমাদেরকে প্রথমেই হচ্ছে কি ধরনের ইলেকট্রোড ইউজ করব সেটা সিলেক্ট করতে হবে, ডিপেন্ডিং অন দ্য বেজ মেটাল স্ট্রেংথ। বেজ মেটাল যেটা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে সেটা হলো A36 স্টিল। দেখো এখানে বলা নাই, আছে এখানেও বলা আছে যে A36 স্টিল, এখানেও বলা আছে, আবার ফিগারেও দেওয়া আছে A36 স্টিল। তো সলিউশন আমরা এভাবে আগাই। দ্য বেজ মেটাল ইন দিস কানেকশন ইজ A36 স্টিল, তার মানে আমাকে E70 ইলেকট্রোড ইউজ করতে হবে। নো রেস্ট্রিকশনস অন কানেকশন লেন্থ হ্যাভ বিন স্টিপুলেটেড। এখানে কানেকশন লেন্থ তোমাকে লিমিট করতে বলা হয় নাই যে কানেকশন লেন্থ 4 ইঞ্চির চেয়ে বেশি দেওয়া যাবে না, এখানে এত বড় এত বেশি জায়গা নাই, এরকম কোনো লিমিটেশনস নাই। সো আমরা ওয়েল লেন্থ যত খুশি তত দিতে পারবো। ইকোনমিক্যাল ডিজাইনের জন্য আমরা অবশ্যই ছোট সাইজের ওয়েল বেশি লেন্থে প্রোভাইড করব। এই যে এই কথাটা এখানে আবার হাইলাইট করতেছে। সো no restrictions on connection design connection length have been stipulated, so weld length will not be limited and the smallest permissible size will be used. তো মিনিমাম সাইজ আমরা কত ইউজ করতে পারবো? 3/16 ইঞ্চ। ওই যে একটু আগে যেগুলো আমি লিখেছিলাম সেগুলাই যদি দেখি, আমার থিকনেস হচ্ছে মিনিমাম কত? 3/18, 3/8, আর এটা হচ্ছে 1/4। তাহলে প্লেটের থিকনেস আমার হচ্ছে 3/8 হচ্ছে মিনিমাম, মানে থিনার প্লেটের থিকনেস হচ্ছে 3/8 ইঞ্চ। তো 3/8 ইঞ্চ হচ্ছে হাফ ইঞ্চের চেয়ে কম, 1/4 এর চেয়ে বেশি, তাহলে মিনিমাম সাইজ কত দিতে হবে? 3/16 ইঞ্চ। দেখো তো এখানে মিনিমাম সাইজ যে সিলেক্ট করে নিল 3/16 ইঞ্চ। এখন মিনিমাম সাইজ সিলেকশনের পরে আমরা এখন লেন্থ নির্ণয় করব। তাহলে ওয়েল্ডের সাইজ সিলেক্ট করে ফেললাম। এটা আবার খেয়াল করতে হবে যে ম্যাক্সিমামেরটা চেয়ে বেশি হয়ে যায় কিনা। আমি যেহেতু মিনিমামটা নিয়েছি, এটা ম্যাক্সিমাম ক্রস করার কোনো চান্স নাই। Try a 3/16 inch fillet weld using each 70 electrode. The design strength per inch is, এই যে দেখো
আমরা যেহেতু E70 ইলেকট্রোড ইউজ করব, এটার প্রতি 116 ইঞ্চ থিকনেসে বা সাইজে এটার স্ট্রেংথ ছিল 1.392 কিপ পার ইঞ্চ লেন্থ। তো এখানে 3/16 মানে ডি এর ভ্যালু কিন্তু এখানে 3 হওয়ার কথা, এখানে 4 লিখেছে। আচ্ছা, এটা ভুল করেছে, তোমরা এখানে নোট নাও যে তোমাদের কানেকশনের ওয়েল্ডের সাইজ হচ্ছে 3/16 ইঞ্চ, তাহলে ডেফিনেটলি এটা 3 হবে। আমি জানি না এটা লিখতে ভুল করেছে কিনা, দেখি ক্যালকুলেশনে ভুল আছে কিনা। 1.392 টাইমস 3, এটা আসলে এখানে জাস্ট টাইপিং এ ভুল করেছে। 3 লিখলে এই 4.176 আসে, তাহলে এই যে 4টা এখানে আসলে 3, এটুকু ঠিক আছে। ঠিক আছে, ডি এর ভ্যালু হবে এখানে 3। দ্য শিয়ার ইল্ড স্ট্রেংথ অফ দ্য বেস মেটাল ইজ, এই যে এটা দিয়ে ক্যালকুলেশন করে নিলাম। A36 স্টিল ইউজ করা হয়েছে, তাহলে FY36 KSI। আর বেস শিয়ারের, বেস মেটালের শিয়ার রাপচার স্ট্রেংথ, এটা A36 স্টিলের ইল্ড আলটিমেট স্ট্রেংথ 58 KSI, সেটা ইউজ করে ফেললাম। তো এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 8.1, তার চেয়ে আবার দেখো শিয়ারের ইল্ড স্ট্রেংথ, বেস মেটালের শিয়ার স্ট্রেংথ সেটা কিন্তু আরো কম, তাহলে কন্ট্রোল করতেছে কিন্তু এই ওয়েল্ডের স্ট্রেংথ। সো the weld strength of 4.176 kips per inch governs the factored load। আমরা এখন নির্ণয় করে নেই এই ফ্যাক্টর লোডকে ওয়েল্ডের স্ট্রেংথ পার ইঞ্চে কতটুকু আছে সেটা দ্বারা ভাগ করলে আমি টোটাল রিকোয়ার্ড লেন্থ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড লেন্থ দেখো ফ্যাক্টরড লোড ডিভাইডেড বাই প্রতি ইঞ্চে ওয়েল্ডের স্ট্রেংথ, সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে রিকোয়ার্ড লেন্থ পেয়ে গেলাম 8.62 ইঞ্চ। এখন এটা আবার মিনিমাম লেন্থ যেটা রিকোয়ারমেন্ট সেটাকে স্যাটিসফাই করে কিনা। তো মিনিমাম লেন্থ হচ্ছে যে 4 টাইমস দ্য সাইজ অফ ওয়েল্ড, তো এটা হচ্ছে 4 টাইমস 3/16 ইঞ্চ, এবং যেটা 0.75 ইঞ্চ, তার চেয়ে রিকোয়ার্ড যেটা সেটা যথেষ্ট বেশি আছে। তার মানে মিনিমাম লেন্থের চেয়ে আমার রিকোয়ার্ড লেন্থ বেশি আছে, তার মানে যেটা রিকোয়ার্ড সেটাই প্রোভাইড করতে হবে। যদি রিকোয়ার্ড লেন্থ মিনিমাম লেন্থের চেয়ে কম হতো, তাহলে মিনিমাম লেন্থ যেটা সেটাই আমি প্রোভাইড করতাম, তাহলে রিকোয়ার্ড লেন্থ যেটা সেটা প্রোভাইড করব। এখন বোথ, যেহেতু প্লেট এবং সিমেট্রি কানেকশন হওয়ার জন্য আমাকে অবশ্যই তাহলে এই যে এই প্লেটের নিচে এবং উপরে লংগিটিউডিনাল ওয়েল্ড ইউজ করতে হবে। কোনো কারণে যদি এখানে ধরো লেন্থের লিমিটেশনস দিয়ে দিত যে ওয়েল্ডিং এর লেন্থ 4 ইঞ্চের চেয়ে বেশি হতে পারবে না বা 3 ইঞ্চের চেয়ে বেশি হতে পারবে না, ধরো এখানে 3 ইঞ্চি বলে দিল, 3 ইঞ্চের চেয়ে বেশি হতে পারবে না, তাহলে আমার রিকোয়ার্ড লেন্থ আসছে এখন 9 ইঞ্চ। তাহলে সেক্ষেত্রে 9 ইঞ্চ আসছে, আমি যদি 3 ইঞ্চ লংগিটিউডিনাল ওয়েল্ড প্রোভাইড করি, ম্যাক্সিমাম দিতে পারবো হচ্ছে 6 ইঞ্চ। বাকি 3 ইঞ্চ কোথায় দিব? তখন আমি যে ট্রান্সভার্স ওয়েল্ড ইউজ করতাম। তো ট্রান্সভার্স ওয়েল্ড ইউজ করলে, যখন লংগিটিউডিনাল আর ট্রান্সভার্স ওয়েল্ড একসাথে ব্যবহার করতেছি, তখন কিন্তু ওই যে আবার আলাদা রিকোয়ারমেন্ট আছে, সেইটা দিয়ে আমি তখন আবার স্ট্রেংথ ক্যালকুলেট করব। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল মনে হয় নেক্সট এক্সাম্পলটাতে আছে। ওরকম একটা প্রবলেম নেক্সট এক্সাম্পল আছে, সেটা আমরা দেখবো পরে। এখানে এটা শেষ করি আগে, যে 8.62 ইঞ্চ রিকোয়ার্ড, তার মানে এটাকে আমরা রাউন্ড আপ করে 9 ইঞ্চ বলতে পারি। ইউজ 4.5 ইঞ্চ long side welds for a total length of 9 inch. For this type of connection, the length of the side welds must be at least equal to the transverse distance between them, or 4 inches in this case, which is maximum কি বলা হচ্ছে, for this type of connection the length of the side welds must be at least equal to the transverse distance between them, or 4 inches in this case. The provided length of 4.5 inch will therefore be adequate. এখানে আসলে যে shear lag factor যদি আমি u এর ভ্যালু 1 ব্যবহার করতে চাই, তাহলে এটার যে থিকনেস দেখো 4 ইঞ্চ, আমার ওয়েল্ডের লেন্থ কিন্তু এই থিকনেস না, আসলে প্লেটের উইডথ এর চেয়ে বেশি হতে হবে। তো আমরা বোথ সাইডে কিন্তু 4.5 ইঞ্চ করে প্রোভাইড করছি, তাহলে উইথ 4 ইঞ্চের চেয়ে 4.5 ইঞ্চ বেশি সেটা বলছে, তাহলে আমার শেয়ার ল্যাগ ফ্যাক্টর যে 1 সেটা আমি ইউজ করতে পারবো এখানে। তার মানে আমার মেম্বার ডিজাইন সেটাও অ্যাডিকুয়েট আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা সমাধানে চলে আসলাম। আমাদের লাস্ট আলটিমেটলি আমরা অ্যান্সার বলবো এভাবে: ইউজ এ 3/16 ইঞ্চ ফিলেট ওয়েল্ড উইথ E70 electrodes and provide total length of 9 inches as shown in figure 7.445। এই যে এই ফিগারে দেখো দেখানো আছে, উপরে 1/2 ইঞ্চ, 4.5 ইঞ্চ, নিচে 4.5 ইঞ্চ, এভাবে আমাকে প্রোভাইড করতে হবে 3/16 ইঞ্চ ওয়েল্ড সাইজ দিয়ে এবং E70 গ্রেডের ইলেকট্রোড দিয়ে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, তার আগে এখানে ওয়েল্ডের সিম্বল সম্পর্কে কিছু কথা বলা আছে। আমরা দেখো যে
ওয়েল্ড যখন ইন্ডিকেট করি, শপ ড্রয়িং যেটাকে বলে, যেটা দেখে আসলে শপে তোমার সাইজ সিলেক্ট করবে বা ফিল্ডে কাজ করবে, এক কথায় ডিটেইল ড্রয়িং বলতে পারো বা শপ ড্রয়িংও বলা হয়। সেখানে ওয়েল্ডের এরকম সাইজ বলে দিতে হয়। তো এখানে সিম্বলও দেওয়া হয়, আবার এই যে সাইজ কিছু নাম্বারও ইন্ডিকেট করা হয়, সেটারই এক্সপ্লানেশন এখানে দেওয়া আছে। আমরা একটু পড়ে যাই। Welds are specified on design drawings by standard symbols, which provide a convenient method for describing the required weld configuration. Details are given in part 4 of the manual. Design considerations for welds, so they are not fully covered here. In this book, we provide only a brief introduction to the standard symbols for fillet welds. The following discussion refers to the symbols shown in figure 4, 746. এই ফিগারে যেগুলো আছে সেটার এক্সপ্লেনেশন দেখো একটা একটা করে আসতেছে। The basic symbol is a horizontal line, which is called the reference line, containing information on the type, size, and length of weld, and an inclined arrow pointing to the weld. A right triangle with the vertical leg on the left side is used to indicate a fillet weld. ঠিক আছে, ভার্টিক্যাল লেগ অন দ্য লেফট সাইড। এই যে দেখো আমরা কিন্তু এটাকে এরকমও করতে পারতাম, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এই যে এরকমও এরকমও দিতে পারতাম, এরকম রাইট সাইডে রাইট ট্রায়াঙ্গেল করে দিতে পারতাম, কিন্তু সেটা না করে এরকম করা হচ্ছে। তার মানে কি, the vertical leg on the left side is used to indicate a fillet weld. এটা ফিলেট ওয়েল্ড হলে আমরা এই যে লেফট সাইডে, এই যে দেখো সবগুলা লেফট সাইডে কিন্তু ভার্টিক্যাল রাইট অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। if the symbol come on, if the symbol for the type of weld is below the surface reference line, the weld is on the arrow side of the joint, that is the part of the joint that the arrow is touching. এইটা যদি এই যে নিচে থাকে, দেখো এই রাইট অ্যাঙ্গেলটা যদি নিচে থাকে তাহলে কি বলা হচ্ছে, নিয়ার সাইড। তার মানে যেখানে আমার ওই অ্যারোটা আমি টাচ করাইছি সেই সাইডে করতে হবে। আর যদি উপরে থাকে তাহলে অপর সাইডে। আমরা হয়তো ধরো একটা গাসেট প্লেটের সাথে দুইটা অ্যাঙ্গেল কানেক্ট করতেছি, তার মানে গাসেট প্লেটের এক সাইডে একটা, অপর সাইডে একটা। তো আমি তো ওই ফ্রন্ট সাইডটা হয়তো তোমার ড্রয়িং এ দেখাতে পারতেছো, ব্যাক সাইড তো আর দেখাতে পারছো না। তো ফ্রন্ট সাইড যদি দেখাতে চাও তাহলে অবশ্যই এই রেফারেন্স লাইনের নিচে তোমাকে রাইট অ্যাঙ্গেল দিতে হবে, ঠিক আছে। আর যদি ব্যাক সাইড বোঝাতে চাও তাহলে দিতে হবে এই রেফারেন্স লাইনের উপরে। দেখো দুইটার মধ্যে পার্থক্যটা বুঝো এখানে। আর যদি বোথ সাইডেই আমার ওয়েল্ডিং থাকে, যেমন এই যে ডাবল অ্যাঙ্গেল যদি আমি গাছের প্লেটের সাথে কানেক্ট করি, তাহলে আমাকে বোথ সাইডে ওয়েল্ডিং করতে হবে। সেক্ষেত্রে এরকম দেখাতে হবে, উপরেও দেখাতে হবে নিচেও দেখাতে হবে, তাহলে বোথ সাইড মিন করবে। আর যদি এখানে এই যে এরকম একটা রাউন্ড করে দেই, এই যে বেন্ড পার্টে এখানে রাউন্ড করে দেই, তাহলে ওয়েল্ড অল অ্যারাউন্ড, চারপাশেই আমাকে ওয়েল্ড করতে হবে। তার মানে ট্রান্সভার্স ওয়েল্ড, লঙ্গিটিউডিনাল ওয়েল্ড দুইটাই করতে হবে, তাই বোঝাচ্ছে অল অ্যারাউন্ড, চারপাশে ওয়েল্ডিং করে দিতে হবে কমপ্লিট। আর এই যে এইটা যেটা দেখো, এটা হচ্ছে সাইজ, ওয়েল্ডের সাইজ 1/4 ইঞ্চ। আর এই 6 যেটা, সেটা হচ্ছে তার লেন্থ। তার মানে বাম পাশের যে নাম্বার সেটা ইন্ডিকেট করছে ওয়েল্ডের সাইজ, আর ডান পাশের যে নাম্বার সেটা ইন্ডিকেট করছে ওয়েল্ডের লেন্থ। E70 এখানে এটা অ্যাডিশনালি তুমি এটা অ্যাড করতে পারো, যে কত কত কি ডেজিগনেশনে বা কি ধরনের ইলেকট্রোড ইউজ করছি সেটাও এখানে বলে দিতে পারো। আর এখানে যদি একটা ফ্ল্যাগ আকারে দিয়ে দাও, এই যে যে বেন্ডে একটা সার্কেল আছে, সেই সার্কেলে যদি একটা ফ্ল্যাগ এখানে অ্যাড করো ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড, ঠিক আছে। তো এই হচ্ছে ডেজিগনেশন। তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা দিব সেটাতে দিব বলে দেওয়া আছে, সেটাতেও আসলে ওয়েল্ডিং ডিজাইন করে তোমাকে ওয়েল্ডের সাইজ এভাবে বলতে হবে, ডেজিগনেশন দিয়েও দেখাতে হবে যে আমি গাছের গাছের প্লেটে আমার দুইটা অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেলকে যখন কানেক্ট করেছি তাহলে নিশ্চয়ই আমি বোথ সাইডে করব। আবার এই যে ফিলেট ওয়েল্ডের সাইজ কত এবং তার লেন্থ কত সেগুলো ওখানে ইন্ডিকেট করতে হবে। আবার তোমাদের কোন একটা গাছের প্লেটে দেখবা তিনটা মেম্বার এসে অ্যাড হয়েছে ওখানে, তাহলে তিনটারই কিন্তু তোমাকে ডিটেইল দেখাতে হবে যে ডান পাশ থেকে যেটা আসছে সেটার কত সাইজ, সেটার ওয়েল্ডের কত সাইজ, কত লেন্থ। তারপরে মাঝখানে ধরো ওই যে বটম কোন একটা জয়েন্ট যদি আমরা ধরি, এরকম একটা মেম্বার যদি হয়, তাহলে এই যে ডান পাশের কর্ড এখানে গাছের প্লেটে এরকম থাকলো, রেক্টেঙ্গেলই যদি হয় ধরো, তাহলে ডান পাশের একটা ডাবল অ্যাঙ্গেল আসছে, বাম পাশ থেকে একটা আসছে, আবার উপর থেকে একটা আসছে।
তো এইটার কানেকশন তাহলে তোমাকে তিনটাই দেখাতে হবে। এটার জন্য ওয়েল্ড সাইজ কত, লেন্থ কত, এই ডান পাশেরটায় কত, বাম পাশেরটায় কত, সবই তোমাকে দেখাতে হবে ড্রয়িং এ, ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল করে আমাদের আজকের ক্লাস শেষ। A plate half inch by 8 inch of A36 steel is used as a tension member and is to be connected to a 3 by 8 inch thick gusset plate as shown in figure 747. এখানে দেখানো আছে the length of the connection cannot exceed 8 inch. এখানে লিমিট করে দিচ্ছে, দেখো সেই কানেকশনের লেন্থ, এই যে দেখো এখানে 8 ইঞ্চের চেয়ে বেশি হতে পারবে না, বড় হতে পারবে না। and all welding must be done on the near side, তার মানে এক সাইডে, ফ্রন্ট সাইডে করতে হবে, যে তার মানে যে পাশে তুমি আরো দেখাবা সেই পাশে করতে হবে। ডিজাইন এ ওয়েল্ড টু ডেভেলপ দ্য ফুল টেনসাইল ক্যাপাসিটি অফ দ্য মেম্বার, তার মানে এই মেম্বার, এই যে যে মেম্বারটা সেটার আমরা টেনশন মেম্বার ডিজাইনে শিখেছি যে একটা মেম্বার আইদার গ্রস সেকশনের এক্সেসিভ ইল্ডিং এর মাধ্যমে, এক্সেসিভ ডিফরমেশনের মাধ্যমে ফেইলিওর হয়, অথবা নেট সেকশনের ফ্র্যাকচার হয়। তো সেই দুইটার মধ্যে যেটা মিনিমাম স্ট্রেন্থ সেটাই কিন্তু এই মেম্বারের ডিজাইন স্ট্রেন্থ। তো ওই ফুল স্ট্রেন্থ দিয়ে এটা ডেভেলপ করতে পারবে, তার জন্য কি কানেকশন দরকার সেটা আমাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো তাহলে তোমাকে কিন্তু প্রথমেই এই মেম্বারের ডিজাইন স্ট্রেন্থ কত সেটা নির্ণয় করে নিতে হবে। দেখো কি করেছে, তোমরা যে অ্যাসাইনমেন্ট করতেছো সেটাতে তুমি কিন্তু তোমার লোড ক্যাপাসিটি কত বা লোড কতটুকু ট্রান্সফার করতে হবে সেটা কিন্তু তুমি জানো, ঠিক আছে? তার বেসিসে তোমাকে এখন এই কানেকশন ডিজাইন করতে হবে। এখানে যেটা করা আছে, দ্য ডিজাইন স্ট্রেংথ অফ দ্য মেম্বার বেসড অন ইটস গ্রস এরিয়া ইজ, যে গ্রস এরিয়ার ইল্ডিং যখন হবে, দেখো টেনশন মেম্বার ডিজাইনের ফর্মুলা এখানে নিয়ে আসছে। ক্রস সেকশনের ইল্ডিং হলে ফি এর ভ্যালু 0.90 FYAG, এভাবে আমরা পেয়ে গেলাম 129.6 কিপস। আর এটা নেট সেকশনের ফ্র্যাকচারও ক্যালকুলেট করতে হবে। কম্পিউট দ্য ডিজাইন স্ট্রেংথ অফ দ্য মেম্বার বেসড অন ইটস ইফেক্টিভ এরিয়া ফর এ প্লেট কানেকশন ইফ দ্য ওয়েল্ডস আর অ্যালং সাইডস অনলি, AE equal to AZU. If there is also a transverse weld at the end, then AE equal to AZ. Assuming the latter we have. যেহেতু দেখো এখানে লেন্থ আসলে লিমিট করে দিচ্ছে যে 8 ইঞ্চির চেয়ে বেশি হবে না, আমরা ধরে নিচ্ছি যে এখানে ট্রান্সভার্স ওয়েল্ড ও লাগবে, লংজিটিউডাল ওয়েল্ড তো ইউজ করবোই, করতে হবেই, এরপরে ট্রান্সভার্স ওয়েল্ডও লাগতে পারে। তো টেনশন মেম্বার ডিজাইন আমরা দেখে আসছি যে যদি লংজিটিউডাল এবং ট্রান্সভার্স ওয়েল্ড বোথ সাইডেই থাকে, তাহলে এটা নেট এরিয়া, ইফেক্টিভ এরিয়ার গ্রস এরিয়া, নেট মানে ইফেক্টিভ এরিয়া বা নেট এরিয়া গ্রস এরিয়ার ইকুয়াল হয়। যেহেতু এখানে কোনো হোল নাই, তাহলে গ্রস এরিয়া ইফেক্টিভ এরিয়া শিয়ার লগ ফ্যাক্টর এখানে 1 হয়ে যায় যদি ট্রান্সভার্স এবং লংজিটিউডাল ওয়েল্ড ইউজ করি। তো এই লেটারটা তার মানে ট্রান্সভার্স এবং লংজিটিউডাল ওয়েল্ড ইউজ করা হবে, সেটা অ্যাজিউম করেই আমরা তাহলে ইউ এর ভ্যালু 1 নিয়ে এটা ক্যালকুলেশন করে দেখলাম, যেটার নেট সেকশনের ফ্র্যাকচার স্ট্রেংথ আসে 174। তো এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমার ডিজাইন স্ট্রেংথ, তার মানে 129.6 কিপস। ডিজাইন ফর এ ফ্যাক্টর লোড অফ 129.6 কিপস এন্ড ইউজ E70 ইলেকট্রোডস। তো E70 ইলেকট্রোড, এখন আমি তাহলে ওয়েল্ডের সাইজ সিলেক্ট করব। হ্যাঁ, E70 ইলেকট্রোডের ইউজ করতে হবে কেন? কারণ হচ্ছে আমার বেজ মেটালের গ্রেড দেখো A36 স্টিল, A36 স্টিলের জন্য আমরা E70 ইলেকট্রোড ইউজ করব। এখন আমি সাইজ সিলেকশনে চলে আসব, ওয়েল্ডের সাইজ সিলেকশনে। From ASC table J2.4 the minimum weld size is 3 by 16 inch, যে তোমার দেখো গাসেট প্লেটের থিকনেস আছে 3 by 8 ইঞ্চ, তাহলে অবশ্যই মিনিমাম 3 by 16 ইঞ্চ ওয়েল্ড সাইজ দিতে প্রোভাইড করতে হবে। বিকজ অফ দ্য লেন্থ কনস্ট্রেন্ট হাউএভার ট্রাই এ স্লাইটলি লার্জার ওয়েল্ড। দেখো 3 by 16 ইঞ্চ হচ্ছে মিনিমাম, কিন্তু আমার যেহেতু লেন্থ রেস্ট্রিক্টেড আছে, বেশি লেন্থ আমি প্রোভাইড করতে পারবো না, তাহলে এখানে আমি আরেকটু বড় সাইজের ওয়েল্ড নেই যাতে কম লেন্থে হয়ে যায়। তো সেখানে 3 ইঞ্চ বাই 16 ইঞ্চের জায়গায় 1/4 ইঞ্চ সাইজের ওয়েল্ড সিলেক্ট করা হচ্ছে। তো 1/4 ইঞ্চ সাইজের ডিজাইন স্ট্রেংথ এই যে 1.392 কে ডি, এখন এই যে 4 দ্বারা গুণ করো 5.568 কিপস পার ইঞ্চ আসলো। বেজ মেটালের শিয়ার ইল্ড স্ট্রেংথ এবং শিয়ার রাপচার স্ট্রেংথ এই দুটো ক্যালকুলেট করে দেখো, আলটিমেটলি এই ওয়েল্ডের যে স্ট্রেংথ সেটাই গভর্ন করতেছে। সো দ্য ওয়েল্ড স্ট্রেংথ অফ 5.568 inch per kips per inch governs. Both longitudinal and transverse welds will be used. To determine the required length of the longitudinal welds, we investigate the two options specified in AISC J2.4C.
ফার্স্ট অ্যাজিউমিং দ্য সেম স্ট্রেংথ ফর বোথ দ্য লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ওয়েলস। ওই যে 1 নাম্বার আর 2 নাম্বার যে রিকোয়ারমেন্ট ছিল, যখন ট্রান্সভার্স এবং লংগিটিউডিনাল ওয়েল্ড ইউজ করব, সেই দুইটাই যখন থাকবে তখন দুইটা প্রভিশন ছিল এবং তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা প্রোভাইড করার কথা ছিল। তো আমরা প্রথম যে প্রভিশন ছিল নাম্বার 1 এর যেটা ছিল যে ফুল স্ট্রেংথ, তার মানে লংগিটিউডিনাল ওয়েল্ডেরও ফুল স্ট্রেংথ আবার ট্রান্সভার্স ওয়েল্ডেরও ফুল স্ট্রেংথ, সেটা ইউজ করে বেসিক যে স্ট্রেংথ আসছিল আর কি, সেটা ইউজ করে আমরা এটার লেন্থ নির্ণয় করব। তো আমার লোড ক্যারি করতে হবে 129.6 কিপ, আর আমার এই ওয়েল্ডের শেয়ার স্ট্রেংথ হচ্ছে 5.568 কিপ, তাহলে কত লেন্থ লাগবে? 23.28 ইঞ্চ টোটাল। তো আমার লংগিটিউডিনাল ওয়েল্ড আমি প্রোভাইড করতে পারবো 8 ইঞ্চ। দেখো তাহলে এই পাশে 8 ইঞ্চ, আবার অপর সাইডে 8 ইঞ্চ, টোটাল দিতে পারবো হচ্ছে 16 ইঞ্চ। তাহলে আমি লেন্থ অফ লংগিটিউডিনাল ওয়েল্ড, আচ্ছা এইটার উইডথ বা কত? আবার এখানে দেখো লেন্থ অফ লংগিটিউডিনাল ওয়েল্ড, আমি যদি ট্রান্সভার্স ওয়েল্ড এখানে অবশ্যই প্রোভাইড করি, তাহলে আমার এখানে প্লেটের উইডথ আছে হচ্ছে 8 ইঞ্চ, তাহলে ট্রান্সভার্স ওয়েল্ডে 8 ইঞ্চ চলে গেল, তাহলে লংগিটিউডিনাল ডিরেকশনে ওয়েল্ড লেন্থ কতটুকু লাগবে সেটা এখানে বের করেছে। টোটাল 20 রিকোয়ার্ড হচ্ছে 23.28 ইঞ্চ, মাইনাস হচ্ছে ট্রান্সভার্স ওয়েল্ডের উইডথ 8 ইঞ্চ, তাহলে দুই পাশে যেহেতু প্রোভাইড করবো এই জন্য 2 দ্বারা ভাগ করেছি, তাহলে লংগিটিউডিনাল ওয়েল্ডের লেন্থ পেয়ে গেলাম 7.64 ইঞ্চ, এটা হচ্ছে রিকোয়ার্ড। তো এটা হলো অপশন 1 দিয়ে, যে প্রভিশন 1 থেকে। এখন সেকেন্ড প্রভিশনে ছিল কিন্তু যে লংগিটিউডিনাল ওয়েল্ড কে 15% কমিয়ে নিতে আর ট্রান্সভার্স ওয়েল্ড কে 50% বাড়িয়ে নিতে। তো সেই দুইটা করার পরে দেখো ফর দ্য সেকেন্ড অপশন কিভাবে করেছে আমরা দেখি। ফর দ্য সেকেন্ড অপশন দ্য স্ট্রেংথ অফ দ্য লংগিটিউডিনাল ওয়েল্ড ইজ 0.85 টাইমস 5.568, that means 4.733 kips per inch, and the strength of the transverse weld is যে ট্রান্সভার্স ওয়েল্ড কে 1.5 টাইমস দিয়ে মানে 50% বাড়িয়ে নেওয়া হয়েছে, তার মানে 1.5 টাইমস করে ফেলা হয়েছে। The load to be carried by the longitudinal weld is, টোটাল লোড থেকে আমি ট্রান্সভার্স ওয়েল্ড কতটুকু লোড ক্যারি করতে পারতেছে সেটা বিয়োগ দিয়ে দিলাম, মাইনাস করে ফেললাম, তাহলে কতটুকু লোড লংগিটিউডিনাল ওয়েল্ড কে ক্যারি করতে হবে সেটা পেয়ে যাচ্ছি, এবং সেটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করলে একটা লংগিটিউডিনাল ওয়েল্ডের কতটুকু লেন্থ লাগবে সেটা পাবো, আর এই যে লংগিটিউডিনাল ওয়েল্ডের স্ট্রেন্থ যেটা প্রতি ইঞ্চে সেটা দিয়ে ভাগ করলে তাহলে কতটুকু লেন্থ লাগবে সেটা পেয়ে যাচ্ছি। প্রথমে 2 দ্বারা ভাগ করলে আসলে ওটার এক সাইডে লংগিটিউডিনাল ওয়েল কে কতটুকু ফোর্স ক্যারি করতে হবে সেটা পাবো, আর তাকে এই যে প্রতি ইঞ্চে তার যে ক্যাপাসিটি সেটা দিয়ে ভাগ করলে এটার লেন্থ কতটুকু লাগবে সেটা পাবো। তো এখানে দেখো ফার্স্ট প্রভিশন ইউজ করে লংগিটিউডিনাল ওয়েল্ড বোথ সাইডে আমার আসছে হলো 7.64 ইঞ্চ করে, আর প্রভিশন 2 যদি ইউজ করি তাহলে আমার বোথ সাইডে লংগিটিউডিনাল লেন্থ ওয়েল্ডের লেন্থ আসছে 6.63 ইঞ্চ করে। এখন কোনটা ব্যবহার করতে হবে? The second option requires shorter longitudinal welds. Try an 8-inch transverse weld and two 7-inch longitudinal welds. তো প্রথমটাতে লেগেছিল 7.64 ইঞ্চ। রিমেম্বার আমাদেরকে বলা হয়েছিল যে ওই দুইটা প্রভিশনের মধ্যে যেটা লার্জার বেশি স্ট্রেন্থ দেয় সেটা ইউজ করতে। তো যার স্ট্রেন্থ বেশি তার জন্য তার কিন্তু রিকোয়ার্ড লেন্থ কম, তার মানে কম লেন্থ যেটা সেটাই আমি প্রোভাইড করতে পারি, নো প্রবলেম। আর বেশি লেন্থেরটা যদি দেই তাহলে আমি আরো সেফ সাইডে থাকলাম। এই জন্য এখানে 6.63 এর চেয়ে বেশি, আবার 7.64 এর চেয়ে কম 7 ইঞ্চ নিয়েছে আর কি, ঠিক আছে। তাহলে 8 ইঞ্চ ট্রান্সভার্স ওয়েল্ড আর লংগিটিউডিনাল ওয়েল্ড এর লেন্থ দিব হচ্ছে 7 ইঞ্চ। তো এইভাবে আমাকে সাইজ সিলেক্ট করতে হলো। এখন এখানে ডিজাইনে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে ব্লক শিয়ার স্ট্রেংথ অফ দা গাসেট প্লেট। চেক দা ব্লক শিয়ার স্ট্রেংথ অফ দা গাসেট প্লেট। তো গাসেট প্লেটের ব্লক শিয়ার স্ট্রেংথ টেনশন মেম্বারের ডিজাইন আমরা যা দেখে আসছি এক্স্যাক্টলি এখানে তাই আছে। এজিভি লাগবে, তারপরে এএনটি নেট টেনশন এরিয়া আসলো, নেট ট্রান্সভার্স এরিয়া, আর হচ্ছে এটা শিয়ারের যে গ্রস এরিয়া সেগুলো নির্ণয় করে নিলাম। দুইটা ইকুয়েশন ছিল মনে করে দেখো, এই যে ইউবিএস এর ভ্যালু এখানে ট্রান্সভার্স এবং লংজিটিউডিনাল ওয়েল্ড হলে কতটুকু নিতে হবে সেটার প্রভিশনও আমরা ওখানে শিখে আসছি। ইউবিএস এর ভ্যালু এখানে বেসিক্যালি 1 চলে আসছে, এবং এই দুইটার মধ্যে যেটা মিনিমাম দেখো সেটাই কন্ট্রোল করতেছে।
তো ডিজাইন স্ট্রেংথ হচ্ছে এই দুইটার যেহেতু শিয়ারে এবং ব্লক শিয়ার হচ্ছে, তার মানে এটা আসলে ফ্র্যাকচারের সাথে সম্পর্কযুক্ত, এবং তার ফি হচ্ছে যে 0.75, এবং এটা আসছে হলো 216 কিপস। তো এটা চেক করার বেসিক ইয়াটা হলো যে এই তুমি যে কানেকশনটা ডিজাইন করবা, সেই কানেকশনটা টোটাল স্ট্রেংথ কিন্তু ওই মেম্বারের যে বা গাছের প্লেটে যে ব্লক শিয়ার স্ট্রেংথ তার চেয়ে বেশি হতে পারবে না। তো কানেকশনের স্ট্রেংথ আসলে হচ্ছে 129.6 কিপ, অথচ এটা যদি ব্লক শেয়ারে ফেল করে তাহলে তার স্ট্রেংথ হচ্ছে 216 কিপস। তার মানে ফেইলরটা আসবে কিন্তু এই কানেকশনেই বেসিক্যালি। তো এভাবে আমি আসলে ডিজাইন ক্যারি আউট করে শেষ করলাম। এখন আমাকে ডিটেইল ড্রয়িং এও দেখাতে হবে। তো কি দেখানো হয়েছে দেখো, আমাদের ওয়েল্ডের সাইজ হচ্ছে 1/4 ইঞ্চ, এবং দেখো নিয়ার সাইডে মানে ফ্রন্ট সাইডে আমি এই প্লেটটা একটা গাছের প্লেটের সাথে একটা প্লেট কানেক্ট করেছি। তো এটা আমি ব্যাক সাইডে দেখাচ্ছি না, ফ্রন্ট সাইডে দেখো আমার প্লেটটা গাছের প্লেটের ফ্রন্ট সাইডে আছে, তার মানে এই উপরের পাশে আমি জাস্ট এই সাইডেই ওয়েল্ডিং করব। তো অ্যারো চিহ্নগুলো দেখো কোন জায়গায় কোন জায়গায়, উপরের পাশে, নিচের পাশে, আবার এই সাইডে, তার মানে দুইটা লঙ্গিটিউডিনাল ওয়েল্ড প্লাস একটা ট্রান্সভার্স ওয়েল্ড, আবার তিনটাই হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলটা নিচের দিকে, তার মানে হচ্ছে নিয়ার সাইডে ফ্রন্ট ফেসে এটা করতে হবে। আর এই ওয়েল্ডের সাইজ হবে হচ্ছে 1/4 ইঞ্চ, মানে 1/4 ইঞ্চ আর কি এই ওয়েল্ডের সাইজ। এখন এই ওয়েল্ডের লেন্থ কত, দেখো তিনটা দেখালে তো ডিফারেন্ট দেখাতে হতো, আমার এই সাইডে লেন্থ হচ্ছে 8 ইঞ্চ, কিন্তু এই সাইডে লেন্থ আমি প্রোভাইড করতেছি 7 ইঞ্চ। আর কত সাইজের ইলেকট্রোড ইউজ করতেছি, E70। তার মানে তোমাদেরকেও এরকম ড্রয়িং প্রস্তুত করতে হবে, ডিটেইল ড্রয়িং। তোমাদের জন্য এখানে প্লেট আসবে না, বরং এখানে আসবে হচ্ছে অ্যাঙ্গেল। তো এখানে অ্যাঙ্গেল আসলে কি হতো সেটার এক্সাম্পল করা নাই, বাট আমি তোমাদেরকে ডিফারেন্সটা আসলে বলে দিব। এই যে এক্সারসাইজে দেখো অনেক এখানে অ্যাঙ্গেল দিয়ে বা চ্যানেল দিয়ে করে দেওয়া আছে। এখানে যেটা হবে, কনসেন্ট্রিক কানেকশন যদি করতে চাই তাহলে অ্যাঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে কিন্তু ওয়েল্ডের সেন্ট্রয়েডও পাস করাতে হবে। তো পার্থক্যটা আমি এখানে বলে দিচ্ছি। এটাই যদি তোমার অ্যাঙ্গেল হতো, আমাদের ফর এক্সাম্পল আমার অ্যাঙ্গেলের অপর লেগটা এই যে এখানে থাকতো, তাহলে এটার সেন্ট্রয়েড, অ্যাঙ্গেলের সেন্ট্রয়েড হয়তো পেতাম আমি ধরো এই লাইন বরাবর পি, তাহলে আমার ওয়েল্ডিং নিশ্চয়ই আমি এই দিকে বেশি আর এই দিকে কম প্রোভাইড করতাম, ঠিক আছে? তাহলে এই লেন্থ L1 এটা কত লাগবে আর লেন্থ L2 কত লাগবে সেটা নির্ভর করতো আমার এই সেন্ট্রয়েডের উপরে। ধরো এটা যদি x1 হয় আর এইটুকু যদি x2 হয়, তাহলে দেখো L1 এর সাথে x1 এর সম্পর্ক হবে এরকম যে L1 ডিভাইডেড বাই x1 ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই x2। তুমি কিন্তু ডাইমেনশন টেবিল থেকে এই যে x1 x2 এর ভ্যালু পাবে। তাহলে টোটাল লেন্থ যদি তুমি জানো যে টোটাল ওয়েল্ডের লেন্থ কতটুকু লাগবে সেটাও আমি জানি, তাহলে এল হচ্ছে L1 প্লাস L2 এর সামেশন। তো এই রিলেশনশিপ থেকে তুমি L1 এবং L2 এর ভ্যালু গুলা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, অ্যাঙ্গেল হলে তোমাদের জন্য পার্থক্য হবে জাস্ট এতটুকুই। তো আজকের আলোচনা এ পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে